ইয়েস, ভয়েস শুরু এখানেই, কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অনুষ্ঠানের অতিথিরা। তো শুরুতেই আর কথা বাড়াতে চাই না, আমি চলে যাব মূল ঘটনায়। বাট তার আগে আপনাদেরকে জানাতে চাই কোন কোন মাধ্যমে আপনারা আমাদেরকে শুনছেন। এই মুহূর্তে আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এর মাধ্যমে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। এর পাশাপাশি আমাদেরকে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট www.radiosharabela.fm এবং রেডিও সারাবেলার যে একমাত্র ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভে আছি। আপনি চাইলে লাইভে যুক্ত হতে পারেন এবং জানাতে পারেন আপনার কথাবার্তাগুলো, কোন ঘটনা আপনার কাছে বেশি ভয়ানক মনে হচ্ছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে না, বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আছে কিনা, বা আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে চান কিনা, সেই আগ্রহের কথাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আর আরেকটি মাধ্যম রয়েছে, আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। এই নাম্বারে আমাদেরকে অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। এগুলো ছিল নিয়মকানুন, আমি খুব বেশি কথা বাড়াবো না। আমার হাতে আজকে চমৎকার একটা মেইল রয়েছে, যেটি আমাদেরকে ভূতবেলার রেগুলার একজন লিসেনার তানভীর প্রধান উনি লিখে পাঠিয়েছেন। সেই সাথে আরও কিছু চমৎকার চমৎকার ঘটনা নিয়ে আজকের ভূতবেলা সাজানো হয়েছে। আমি আসলে কি করব, এখন চলে যাই মূল ঘটনায়। আমাদের আজকে প্রথম যে মেইলটি রয়েছে আমাদেরকে পাঠিয়েছিলেন তানভীর প্রধান ভাই। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আপনার শেয়ার করা এই ঘটনাটি আমি পাঠকের পড়ার উপযোগী করে সাজিয়ে দিচ্ছি। ঘটনাটির স্থান এবং ব্যক্তির নাম ছদ্মনামেই ব্যবহার করা হলো। এই ঘটনাটি আমার একটি দুঃসম্পর্কের মামা এবং তার বন্ধুর সাথে ঘটা একটি ঘটনা। আমি মোহাম্মদ তানভীর প্রধান, গ্রাম ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার, বর্তমান ঠিকানা সুন্দর জাহান মোড়। 2015 সালের জানুয়ারি মাস, তখন কনকনে ঠান্ডা। আমি তখন বগুড়ার ব্যাটালিয়ন কলেজের সায়েন্স বিভাগে পড়তাম। প্রথমে কলেজের পাশেই নিশিতারা উপশহরে থাকতাম। সময়টা তখন 2014। পরে আমার এক ক্লাসমেটের কথায় বৃন্দাবন পাড়া নামক একটি জায়গায় একটি নতুন মেসে উঠি। মেসে ওঠার আগে আমার বন্ধু আমাকে বলেছিল, দেখ জায়গাটা কিন্তু খুবই ভালো, পাশেই কবরস্থান রয়েছে, আর রুম প্রতি একজন করে থাকতে পারবি তোরা। আর আমাদের কলেজের যাওয়ার পথটাও কবরস্থানের পাশ দিয়েই। আমরা মোটামুটি সবাই জানি কবরস্থান জায়গাটা বেশ নিরাপদ, কিন্তু ওখানে নাকি এর আগে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওর এসব কথা শুনে আমি বললাম, দেখ আমরা তো মুসলিম, আমরা পড়াশোনার জন্য যাব ওখানে, তাই ওসব অতিপ্রাকৃত বিষয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই। তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমস্যা হবে না ইনশাল্লাহ। সে বলল, ঠিক আছে চলে আয় তাহলে। তো আমি উঠে পড়লাম মেসে। বেশ কয়েক মাস ভালোভাবেই ছিলাম। ওখানকার ছোট বড় সব ভাইদের সঙ্গে ভালোই খানিকটা মানিয়ে নিয়েছিলাম। আমি যে মেসে থাকতাম সেটা ছিল ব্লক সিস্টেমে, অর্থাৎ এ থেকে ই পর্যন্ত, আর আমি থাকতাম ই ব্লকে। আর যে ছেলেটির ঘটনা সে থাকতো ডি ব্লকে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। সে আমাদের কলেজের 10ম শ্রেণীতে পড়তো। ছেলেটি অনেক ভালো এবং নরম স্বভাবের ছেলে। একদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ছেলেটি মেসে ঢোকে। আমি তখন প্রাইভেটের জন্য বাইরে যাচ্ছিলাম। রাতে যখন আমি মেসে ঢুকি, তখন ডি ব্লক থেকে চিৎকারের আওয়াজ পাই। অসম্ভব জোরে চিৎকার হচ্ছিল। একই সাথে কোরআন তেলাওয়াতের শব্দও পাচ্ছিলাম। আর মনে হচ্ছিল কেউ যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়ে জোরে জোরে হুঙ্কার দিচ্ছে। আমি আর আমাকে মেসে ওঠানো সেই বন্ধু জিজ্ঞাসা করলাম, এই কার কি হয়েছে রে? সে বলল, রনের একটা সমস্যা হয়েছে। সে আজকে সন্ধ্যা থেকে ভীষণ অসুস্থ, সবার সাথে অস্বাভাবিক আচরণ করছিল। পরে রুমে গিয়ে দরজা বন্ধ করেছে। সেই যে দরজা বন্ধ করেছে আর দরজা খোলেনি। সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। অনেক ডাকাডাকি করছে, কিন্তু সে দরজা খোলেনি। পরে বাধ্য হয়ে মালিকের আদেশে দরজা ভাঙা হলো। ভেতরে যে অবস্থা ছিল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না।
ছেলেটা তার বিছানার নিচে ঢুকেছিল, শরীর ছিল নগ্ন আর কাতরাচ্ছিল। সে বলছিল, আমাকে স্পর্শ করতে আসিস না, আমি কিন্তু কাউকেই ছাড় দেব না। এই কথাটা বারবার বলছিল সে। সবাই জোর করে বিছানার নিচ থেকে তাকে টেনে বের করে আনে। ওর চোখ ছিল লাল বর্ণের আর ওর মুখ ছিল সম্পূর্ণ নীল বর্ণের। সবাই অনেকটা ঘাবড়ে যায়। পরে বাইরে ওই এলাকার কিছু বড় ভাই, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। ওনারা দেখে ব্যাপারটা খানিকটা বুঝতে পারেন। ওনারা বলেন, তোমাদের মধ্যে একজন ছেলেকে তাড়াতাড়ি করে বাইরে যেতে বলে এবং মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসতে বলেন। পরে ওরা আমাদের একজনকে নিয়ে আসে এবং হুজুর ব্যাপারটা পরে একজন গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুর ব্যাপারটা জেনে এসে দেখেন এবং তিনি কিছু করার আগে বলেন, এর উপর তো বিভৎস একটা পরীর আসর পড়েছে। তিনি তখন বিষয়টি তদারকির জন্য কোরআন তিলাওয়াত করে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু যখনই উনি সূরা পাঠ করেন তখনই সে জোরে জোরে চিৎকার করে, আর যারা তাকে ধরে রাখে তাদেরকে সে ছিটকে ফেলে দেয় এবং অস্বাভাবিকভাবে হাসতে থাকে ছেলেটি। হুজুর বলেন, দেখো, ওকে এভাবেই পরীর আসর থেকে বের করা সম্ভব নয়। ওকে আমার একজন হুজুরকে দেখাতে হবে। উনি এই বিষয়গুলো খুব দ্রুত ঠিক করতে পারেন, কিন্তু উনি এখানকার নন, উনি বগুড়ার বাইরে থাকেন, ওনাকে ডাকতে হবে। এই বলে সেই হুজুর চলে যান। ঠিক সেই মুহূর্তে আমি মেসে প্রবেশ করি। তখন আনুমানিক রাত 8টা থেকে 9টা মতন বাজে। আপনারা বিশ্বাস করবেন না, ওর বিছানা থেকে লাফ দিয়ে ঘরের ওপরে সিলিংয়ের সাথে ধাক্কা খায় বারবার। জানলায় প্রচণ্ডভাবে আঘাত করতে থাকে। ছেলেটা ছিল খুবই রোগাটে, কিন্তু ওর কার্যকলাপ ছিল একেবারেই অস্বাভাবিক। অর্থাৎ যে কাজগুলো সে করছিল সেটা ওর দ্বারা সম্ভব নয়। পরে আমরা সিদ্ধান্ত নেই ওর পরিবারকে ব্যাপারটা জানাবো। ওর বড় ভাইয়ের ফোন নম্বর ছিল আমার কাছে, তাই তাকে ফোন দেওয়া হলো। ছেলেটির বাসা বগুড়া থেকে একটু বাইরে, সম্ভবত কালাই নামক একটি জায়গায়। ওনারা আসতে একটু দেরি করেন। তখন রাত প্রায় 12টা মতন বাজে। আমরা সেদিন সব ব্লকের যত মেম্বার ছিলাম কেউই ঘুমাতে পারিনি, সারা রাত জেগেছিলাম। ছেলেটার এইসব কার্যকলাপ করতে করতে একটা সময় অজ্ঞান হয়ে যায়। তখন আমরা তাকে শুইয়ে রাখি। তার কিছুক্ষণ পর ওর বড় ভাই আসেন। আনুমানিক রাত তখন 2টো। বড় ভাই আসার পর ওর সমস্ত ঘটনা আমরা খুলে বলি। উনি সব কিছু শুনে নিস্তব্ধ হয়ে বসে পড়েন। আমরা তাকে বলি, ভাইয়া, ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে, আর এখন তো অনেক রাত হয়েছে, যা হবার হবে, কাল দেখা যাবে। আমরা সবাই যার যার ব্লকে গিয়ে শুয়ে পড়ি। কিন্তু ঠিক রাত 4টার দিকে আবারও চিৎকার চেঁচামেচি শুরু। আমরাও ঘাবড়ে যাই, এত রাতে কি করব? পরে ভাবলাম, ভেবে আর লাভ নেই, ওই হুজুর আসলে তখনই ওর একটা ব্যবস্থা করা যাবে। পরদিন সকালেই আমরা ওর রুমে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম সে মেঝেতে উপর হয়ে শুয়ে আছে, কিন্তু ওর শরীরে বিন্দু মাত্র শক্তি ছিল না, কারণ সে গতকাল সারা দিন কিচ্ছু খায়নি। ওর শরীরে হালকা জ্বর ছিল আর মাথাটা প্রচণ্ড গরম। আমরা দেরি না করে সেই হুজুরের বাড়িতে গেলাম, যিনি গতকাল এসেছিলেন। খোঁজ নেওয়ার জন্য যে হুজুরের কথা তিনি বলেছিলেন তার কাছেও গিয়েছিলাম কিনা সে কথা তিনি জিজ্ঞাসা করেন। উনি বললেন তিনি গিয়েছিলেন এবং যাওয়ার পরপরই কিছু বলার আগেই তাকে দেখে বলেন, তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। আগামীকাল সন্ধ্যার দিকে ওই জায়গায় যাব, কিন্তু তোমরা ওই ছেলেকে যাকে পজেস করেছে সেই রনির সামনে আমার বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আমরা সবাই ওখানে আসছি এবং জানতে পারলে আমি ওখানে আসছি, ও জানতে পারলে অনেক বেশি ক্ষতি করবে ছেলেটার। আমরা হুজুরের কথা শুনে সেখান থেকে চলে আসলাম। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হুজুর এশার নামাজ পড়ে সেই হুজুরকে সাথে নিয়ে আমাদের মেসে আসলেন। তিনি মেসে ঢোকা মাত্রই রনির চোখ খোলে। ওর চেহারা দেখে আমরা হতভম্ব হয়ে পড়ি। পুরো চোখ লাল বর্ণের আর মুখমণ্ডল নীল এবং ঠোঁট কুচকুচে কালো রঙের হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে বলতে থাকে, ওই লোকটি এখানে কেন এসেছে? ওকে চলে যেতে বল। তোরা যদি তাকে যেতে না বলিস, আমি ওর আরো খারাপ অবস্থা করব। এ কথা বলার সাথে সাথে সে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। হুজুর এসে আমাদেরকে বললেন, তোমাদের মধ্যে কোনো দুজন এসো আমার সাথে রুমের মধ্যে, ওকে শক্ত করে ধরে রাখতে হবে, আর আমাকে এক গ্লাস পানি দাও।
আমরা তখন ওনার হাতে এক গ্লাস পানি দিলাম। উনি গ্লাসে কিছু পানি নিয়ে কোরআনের আয়াত পড়ে ফু দিলেন। আমি আর রনির বড় ভাই দুজন তাকে নিয়ে রুমে প্রবেশ করি। বাকিরা কেউ আসতে সাহস প্রকাশ করছিল না। আমাদের পেছন পেছন হুজুর প্রবেশ করেন। তারপর হুজুর বলেন রুমটা অন্ধকার করার জন্য। তারপর তার কথা মতো আমরা মোমবাতি জ্বালিয়ে দিলাম এবং রুমের দরজা জানলা সব বন্ধ করে দিলাম। এরপরই শুরু হলো সেই পরীর সাথে বড় হুজুরের কথোপকথন। হুজুর শুরু করলেন। 2 মিনিটের মধ্যেই রনির আবারও জ্ঞান ফিরে আসে। সে ছটফট করতে থাকে। এবার আমরা তাকে শক্ত করে ধরে রাখি। রনি তখন বলে, তোদের যা করবার কর, কিন্তু আমি নাছোড়বান্দা। এই ছেলে যে ভুল করেছে এটার বিহিত করতেই হবে। হুজুর তখন বলেন, কি করেছে ছেলেটা? একটু ধমকের সুরেই বলেছিলেন। সে তখন চুপচাপ ওনার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলে না, শুধু রাগান্বিত চেহারায় হাসতে থাকে হি হি করে। তখন হুজুর গ্লাস থেকে কিছুটা পানির ফোঁটা হাতে নিয়ে ওর মুখে মারা মাত্রই সে চিৎকার করে ওঠে এবং এমনভাবে আমাদের ধাক্কা দেয় আমরা কেউ তাকে আটকে রাখতে পারি না। দুজন দুই দিকে ছিটকে পড়ি। সে তখন ডিরেক্টলি গলায় হাত দিয়ে আত্মহরণের চেষ্টা করতে থাকে। আমরা তখন দুই দিক থেকে ওকে টেনে সরাতে চাই, কিন্তু পারি না। সঙ্গে সঙ্গে হুজুর আয়াতুল কুরসি আর দোয়া ইউনুস পড়তে থাকেন আর হাত দিয়ে ওকে সরাতে থাকেন। কিন্তু একটু পরেই রনি নিস্তব্ধ হয়ে যায়। আর এরপরে আমরা রশি দিয়ে তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলি। হুজুর বলেন, তোমরা এখন বাইরে যাও। হুজুরের কথা মতো আমরা বাইরে চলে আসি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর হুজুর বাইরে এসে বললেন, আজকে ওকে কিছু খেতে দিও না। ও গতকাল বিকেলে গোরস্থানের একটা জায়গায় পা দিয়ে কোনো একটা জিনিস ছিটকে ফেলে দেয়। হয়তো সেটা ওর সামনে দিয়ে গিয়েছিল, কিন্তু ও খেয়াল করেনি। আর ওখানেই পরীটা আর ওই বিষয়টা ওই পরীটার মোটেই ভালো লাগেনি, এজন্য ওকে পজেস্ট করেছে। এই জায়গায় আর এই জায়গায় অন্য কোনো জায়গায়, আচ্ছা, এই বিষয়টা সে গোপন রাখতে চেয়েছে। ও আর আমি আর রনির বড় ভাই ওখানে থাকার কারণে সে কিছু বলছিল না। মানে আমরা চলে আসার পর হুজুরকে নাকি সব কিছু পরিষ্কারভাবেই বলেছে। হুজুর আমাদেরকে এই বিষয়গুলো বাইরে এসে সব কিছু বলার পর তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হুজুর চলে যাবার পর আমরা সবাই রুমে ঢুকি। গিয়ে দেখি সে বিছানায় জ্বরে কাতরাচ্ছে। আমাদেরকে আর ওর বড় ভাইকে দেখে ভীষণভাবে ঘাবড়ে যায় সে জিজ্ঞাসা করে, আপনারা এত মানুষ কেন এখানে, কি হয়েছে? আমরা কিছু না বলে ওকে খাইয়ে দিয়ে জ্বরের ওষুধ খাওয়াই। সে ঘুমিয়ে পড়ে সেদিনের মতো। পরদিন আল্লাহর রহমতে রনি সুস্থ হয়ে যায়। ওই ঘটনার পর আমরা গোরস্থানের ওই রাস্তা দিয়ে যাওয়া আসা প্রায় বন্ধই করে দিয়েছিলাম, আর কেউ ওদিক দিয়ে যেতাম না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার আজকের পাঠানো ঘটনা। যদি এতটুকুও ভালো লাগে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে তবে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এরপর উনি ওনার নাম লিখেছেন তানভীর প্রধান, ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার। বেলা উইথ রাতুল, ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, ভূতবেলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাতুল, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। প্রিয় লিসেনার, এই ঘটনাটি প্রথমে যে মেইলটি আপনাদেরকে পড়ে শোনালাম অসম্ভব ভয়ের একটি ঘটনা ছিল, এবং তানভীর প্রধান ভাই যে ঘটনা আমাদেরকে লিখে পাঠান, চমৎকার সব ঘটনা ওনার সংগ্রহে থাকে। তো এই ঘটনাটিও আমার কাছে চমৎকার লেগেছে। এবার জানবার পালা আপনাদের কার কাছে কেমন লেগেছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের স্টুডিওতে আজকে অতিথি আছেন বেশ কয়েকজন। আমরা তাদের কাছে ভৌতিক কিছু অভিজ্ঞতা শুনবো, এবং তারপরেই আসলে আমার হাতে মেইল রয়েছে, যদিও আমি আজকে একটু অসুস্থ, আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারছেন। খুব বেশি কথা বাড়াবো না, দু একটা কমেন্ট পড়বো যে আপনাদের কার কেমন মতামত
এবং যারা আমি নিয়মকানুনগুলো বলতে চাই যে আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন, অথবা আপনার ফোন নম্বরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে দিতে পারেন। রেডিও সারাবেলার ফেসবুক পেজে আমরা এখন লাইভ করছি, সেই লাইভের কমেন্ট বক্সে, অথবা আপনি চাইলে আমাদেরকে রেডিও সারাবেলার ফেসবুক পেজেও কিন্তু আপনার নাম্বারটি লিখে দিতে পারেন যদি আপনার প্রাইভেসি থেকে থাকে। আর আরেকটি বিষয়, আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই এই মেইলটির মতো করে, সেক্ষেত্রে আমাদেরকে লিখে পাঠাতে পারেন আপনার ঘটনা। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhut.sarabela@gmail.com। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মানিক। লিখেছিলেন আমাদেরকে খন্দকার মেহেদী হাসান মানু শুরু থেকে যুক্ত আছে, শেষ পর্যন্ত থাকবো, শুনছি ঢাকা থেকে। ভাই আপনার জন্য শুভকামনা। লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা ওকে, জান্নাত বাপ্পি ছিলেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বরাবরের মতো যুক্ত হলাম, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন জিয়াউ শামস আদনান, উনি সালাম জানিয়েছিলেন। শাকুর মিয়া ছিলেন আমাদের সাথে, আচ্ছা চুনিয়াকান্দি থেকে শুনছেন ওনারা। লিখেছিলেন আমাদেরকে HM সাইফুল ইসলাম, আমাদের সাথে ছিলেন রোজ আছি, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খায়রুল মিয়া লিখেছেন ভাইয়া আমি নীরব, আমাদের সাথে মাশরাফি ছিলেন, আসসালামু আলাইকুম ভাইয়া, রুদ্ধ হয়ে গেলাম বাদেখালি থেকে, বাদেখালি চৌরাস্তা থেকে আমাদেরকে শুনছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং ঘটনাটি কার কাছে কেমন লেগেছে আমাদেরকে কিন্তু লিখে জানিয়ে দিতে পারেন, যেহেতু আমরা এই মুহূর্তে শুধুমাত্র ফেসবুকের কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি লিখেছিলেন আমাদেরকে ইউনুস আলী, বরাবরের মতো ত্রিমোহনী সোনার ভিটা থেকে ছিলেন আমাদের সাথে, রামপুরা থেকে নাবিল শেখ মুন্না, লাইভে এসে দেখছি। ইউনুস আলী লিখেছিলেন, মামুন সরকার লিখেছেন আমাদেরকে, মামুন সরকার কেমন আছেন আপনি? অনেক ভালো আছি। আর যে রাখি প্রধান, ওকে রাতুল ভাই বিয়েতে দেখা হচ্ছে কিন্তু, আচ্ছা কার বিয়েতে? দাওয়াত তো এখনো পাইনি। আচ্ছা মাকসুদুর রহমান ছিলেন আমাদের সাথে, এগারো স্টেট পাড়া থেকে, অনুষ্ঠান ভালো হচ্ছে। MD হাবিবুর প্রধান ছিলেন আমাদের সাথে, ভাইয়া অনেকদিন পর শুনছি কুষ্টিয়া থেকে, অনেক ভালো লাগছে হাবিবুর প্রধান ভাই আপনি যুক্ত হয়েছেন। মোস্তাফিজুর রহমান মাস্তা ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন উনি মনোহরপুর থেকে আমাদেরকে, ছিলেন আমাদের সাথে, অনুষ্ঠান ভালো হচ্ছে। বিষাক্ত মন লিখেছেন, নাজিউর মৃধা লিখেছিলেন আমাদেরকে, উনি আচ্ছা আমাদের সাথে ছিলেন। রাতুল ভাইয়া আমি শুনছি চুনিয়াকান্দি থেকে, রুহুল আমিন ছিলেন আমাদের সাথে ছিলেন, শাকিল আরও লিখেছিলেন আমাদেরকে, তানভীর ভাইয়ের পুরাতন মহিলা জিনের ঘটনাটা আবার চাই, বা টাইটেল সহ মনে রেখেছেন, তবে চেষ্টা করব আমি খুব শীঘ্রই সেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনানোর। নাজিউর মিথা আবারও লিখেছিলেন আমাদেরকে, রুহুল আমিন লিখেছিলেন, শাহিন সরকার লিখেছিলেন যে ভাই সব সময় শোনা হয় না ব্যস্ততার কারণে, পরবর্তীতে লাইভ শোনা যায় না কেন? আচ্ছা আমাদের ফেসবুক পেজে লাইভটি অনলিমি করে রাখা হয়, কারণ আমাদের ভিডিও অন্য কেউ ব্যবহার করে ইউটিউবে আপলোড করছেন। লিখেছিলেন আমাদেরকে রুহুল আমিন, লিখেছিলেন আমাদেরকে খায়রুল ভাইয়া এতদিন ফোনে শুনতাম, আজকে লাইভে দেখছি আমাদের সাথে। আচ্ছা লিখেছিলেন আমি আগামী সপ্তাহে যাব, মোহাম্মদ আব্দুল্লাহ আল মানিক লিখেছিলেন, উনি একটি ফোন নম্বর আমাদেরকে দিয়েছেন, মানিক ভাই আপনার সাথে যোগাযোগ করা হবে। লিখেছিলেন আমাদেরকে, আপনি এই মুহূর্তে সরাসরি আমাদেরকে একটা মিস কল দিতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর নয়ন সরকার ভাই ছিলেন, সেই সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ছিলেন হাসিবুল গালিব, অনেকদিন পর ভূতবেলায় শুনছি, ভালো লাগছে। আমাদেরকে শামীম শেখ লিখেছেন ভাই কেমন আছেন? অনেক ভালো আছে। মেহেদী হাসান ছিলেন আশরাফ, আরও ছিলেন MD শোভন, সীমন্ত ইসলাম লিখেছেন পরীক্ষা বাদ দিয়ে রেডিও শুনি। আপনার পরীক্ষা যেহেতু পড়াশুনো করা উচিত, পরে রাতুল ভাইয়ের দোষ হয়ে যাবে রেজাল্ট খারাপ হলে। আমাদের সাথে MD তানবিন ছিলেন, মেইলটা চমৎকার ছিল। নয়ন সরকার ভাই লিখেছেন, হেলাল উদ্দিন লিখেছেন অনেকদিন পর শুনছি। এনামুল ইসলাম ছিলেন আমাদের সাথে, আরও লিখেছিলেন সাদিয়া সুবর্ণা, ভাইয়া অফলাইনে ভালোভাবে শোনা যাচ্ছে না। আচ্ছা ওকে ফাইন, আমরা চেষ্টা করছি ব্যাপারটা ঠিক করার। তো এই মুহূর্তে আমি আর কথা বাড়তে চাই না, যারা যারা দেখছেন এবং শুনছেন আমাদেরকে, হয়তো বা আপনার ডিভাইসে প্রবলেম থাকতে পারে, কারণ আমাদের এখানে যতগুলো ডিভাইস আছে সবগুলোতে পারফেক্ট শোনা যাচ্ছে। তো যাই হোক আমি আর কথা বাড়াতে চাই না, এই মুহূর্তে কী করবো, আমাদের পাশে স্টুডিওতে আছেন একজন অতিথি, আমার খুব প্রিয় একজন ভাই লাদেন, সে আজকে উপস্থিত হয়েছে স্টুডিওতে। আমি তার কাছে চলে যেতে চাই। ভাই আসসালামু আলাইকুম, মাইক্রোফোনটা একটু কাছে নিতে হবে। হ্যাঁ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভূতবেলায় এসে কেমন লাগছে? ভোরবেলা এসে মোটামুটি খুবই ভালো লাগতেছে, তার কারণ এক সময় আমি এখানে ছিলাম, এখানে কাজ করছিলাম। এখানকার পরিবেশ, আপনাদের ব্যবহার, সব মিলিয়ে রেডিও সারাবেলা অনেক ভালো লাগে আর কি, অনেক সুন্দর জায়গাটা, অনেক
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের স্টুডিওতে এসে আমাদের ভূতবেলাকে রাঙানোর জন্য। তো এই মুহূর্তে আমরা আসলে কোন ঘটনা শুনবো আপনার থেকে? একটা কবিরাজের মানে আর কি স্টোরি আছে। জি। নামটা হাইড রাখলাম আর কি। অবশ্যই। হ্যাঁ, তো মানে আমার ভাই হয় আর কি, মানে সম্পর্কে একটু ভাই হয় মানে। তো ওনার সাথে অনেক কথাবার্তায় আমার চলে, সব কিছুই আর কি ওনার সঙ্গে শেয়ার করা হয়। তো ওনাকে একদিন বললাম যে ভাই আপনি যে কবিরাজি করেন, আপনার একটা মানে ভয়ানক ঘটনা বলেন তো দেখি, শুনি। আপনি এত কবিরাজি করেন, হ্যাঁ, যে কারো সমস্যা হলে সমাধান করেন, তার তো আধ্যাত্মিক কোনো একটা ব্যাপার আছে। বলতেছে হ্যাঁ আছে। তো তা আমি বললাম যে ভাই কি রকম? তো বলতিছে যে অত কিছু, তুই ছোট মানুষ, অত কিছু শুনলে ভয় পাইতে পারি। আমি বললাম ভাই না, আমার শোনাই লাগবে, তার কারণ আমিও একটু মানে আধ্যাত্মিক আর কি, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলি আমরা, এটা শোনার অনেক আগ্রহ আমার। তো আমি বললাম যে ভাই আপনার জীবনে ঘটে যা যে কোনো একটা, এত কবিরাজি করলেন, আমাকে যে কোনো একটা ব্যাপার আমাকে শোনাতেই হবে, যে কি রকম হয় আর কি এই জগৎটাতে। জি। তো বলতেছি আচ্ছা ঠিক আছে শোনেক তাহলে। আমি বললাম আচ্ছা ভাই বলেন। কয় ভয় পাবি না তো? আমি বললাম না ভাই সমস্যা নাই। তারপরে বলতেছে এটা আমার জীবনের ফার্স্ট। তো আমাবস্যার দিন আর কি, ওনাদের নাকি কবিরাজদের নাকি দিনক্ষণ থাকে আর কি একটা। তো জায়গাটাও হাইড করলাম ভাই। তারপরে একজন আর কি মানুষ মারা গেছে আর কি, ফাঁস দিয়ে মারা গেছে। মেয়ে মানুষ, বিয়ে হয় নাই, অবিবাহিত। তো ওটা নাকি কতদিনের মধ্যে নাকি ওটা নাকি মানুষ ওখানে পাহারা দেয়, অনেক কিছু করে। তো উনি টার্গেট করছে যে ওখানে যাবে, ওখানের কাল্লাটা সে কাটবে। আচ্ছা। তো উনি পরিকল্পনা করলো, সেই দিন আবার আমাবস্যা পড়ছে। তা উনি তখন হালকা শেখে আর কি, কবিরাজি শেখে আস্তে আস্তে, মানে একদিনে তো আর সবকিছু কেউ বড় কোনো জায়গাতে যাইতে পারে না। তো উনি সবকিছু আর কি, ওনার তাবিজ যেগুলো আছে এগুলা সবকিছু সহকারে উনি নিয়ে ওনার উদ্দেশ্যে রওনা হয়েছে। ওনার সাথে আরো একজন ছিল ওনার সহকারী। আচ্ছা। মানে ওইখানে গেলে যেন কোনো ঝামেলা হইলে উনি আনতে পারে আর কি তাকে। তো উনি গেছে, যা দেখে যে পাহারা দিচ্ছে মানুষজন। তো সাইড থেকে এখন ওনারা দেখতেছে যে কতক্ষণে মানুষগুলা চলে যায় ওখান থেকে। হ্যাঁ, মনে করেন যে অনেক তো রাত, একটা পার হয়ে যায় তাও মানুষজন যায় না। আচ্ছা। মানে ওনাদের আপনজন যারা ছিল আর কি ওখানে, ওরা তো আর যায় না। তারপরে এরকম করতে করতে প্রায় 3টে বেজে গেল, আমাবস্যার রাত, ভয়ানক রাত। তো তারপরে হয়তো বা ওনাদের ঘুম ধরছিল, এইরকম একটা অবস্থা। তো ওনারা চলে গেছে। তারপরে এনারা আর কি এখন যাবে ওখানে। তো চলে গেছে ওনারা, যায়া কবরের সামনে গেছে, যা ওনাদের যা যা করার দরকার করছে। করানোর পরে মানে মাটিগুলো আর কি সরাই দিচ্ছে, মানে কবরের উপর থেকে, এমন একটা অবস্থা। তো সরাই দিচ্ছে, দেওয়ার পরে যে বাঁশের যে হাতলাগুলা কয় আর কি, ওইটাকে আমরা বলি গ্রামের ভাষায়, ওগুলা সবকিছু এক সাইড করছে আর কি, মানে অল্প একটু জায়গা, এইটুকু একটু জায়গা কবরের মধ্যে, মানে যে ইয়াগুলো থাকে বাঁশের, জি জি জি, উপরে যেটা থাকে, তো ওইটা সরানোর পরে কয়েকটা হাতলা ওখান থেকে সরাই দিছে। আচ্ছা আচ্ছা, মানে ভেতরে প্রবেশ করার জন্য। হ্যাঁ। আচ্ছা। তারপরে ওনাদের নাকি নিয়ম আছে যে ভেতরে হাত দেওয়ার পরে এক টানে তুলতে হবে। আচ্ছা। তোলার পরে ওইটা হচ্ছে এক চোটে নাকি কাল্লাটা কেটে নেওয়া লাগবে। তো ওনারা মানে হাত দেওয়ার সাথে সাথে মনে হয় যে ঝড় তুফান, এমন একটা অবস্থা, মানে এখান থেকে 2 হাত জায়গাতে দেখা যাচ্ছে না। ওর সাথে যে গেছে ওর সহকারী, ওকেও দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এতটা অন্ধকার। হ্যাঁ,
এত চিৎকার চেঁচামেচি, তখন মানে উনি শুনতে পাইলো যে আমাকে নিয়ে যাস না, আমাকে নিয়ে যাস না, আমি তোর অনেক বড় ক্ষতি করে ফেলবো, তোর পরিবারের ক্ষতি করব, আমার হাত থেকে ছাড় পাবি না, কোনো নিস্তার নাই তোর। এইরকম অনেক ধরনের কথা কানে বাজতেছে, শুনতেছে। তারপরে তুলছে ওনাদের নাকি আর কি, ওনারা যারা করে এগুলা, উনি আমাকে বলল যে ওখানে গেলে কে কি বলে বলুক, কোনো শোনার সময় নেই। তার উদ্দেশ্য আমি ওখানে যাব, কবর জাগ্রত করব, করে কাল্লাটা কেটে নেব, চলে আসবো। তো উনি একটানে উঠাইছে, এগুলো তো কথাবার্তা অনেক কিছু হয়েছে। তারপরে উঠানোর পরে একচোটে কাল্লাটা কাটছে। আচ্ছা, কাটানোর পরে ওই খেলে হাতলাটা উপর দিয়ে দিয়ে মাটি দিয়ে ওই রকম দিয়ে হাতে করে নিয়ে চলে আসছে, প্রায় 1/2 কিলোর মতো চলে আসছে। আচ্ছা, আসার পরে সামনে সাদা কাপড়, তারপরে কথাবার্তা এগুলো শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নিয়ে যাস না, আমি যেখানে ছিলাম আমাকে ওখানেই রাখে আয়, এইরকম অনেক একটা ভয়ানক আওয়াজ, অন্ধকার। আচ্ছা, অন্ধকার তো, তারপরেও আবার আমাবস্যার রাত, খুবই একটা ভয়ানক একটা পরিস্থিতি। আর কবিরাজি যারা করে এদের মধ্যে নাকি এই ধরনের কোনো ভয় থাকে না, মানে যত কিছুই হয়ে যায় তাদের যে উদ্দেশ্য তারা সেটা করবেই, এটার বিন্দু মাত্র কোনো ছাড় দিবে না। তো এইরকম নিয়ে চলে আসছে। আসানোর পরে নদী আসছিল ওই পাশে, ওখানে গিয়ে গোসল করছে, করার পরে সাইডে ওইটা পুঁতে রাখছে। পুঁতে রাখার পরে বালু তো, বালু ছিল, আচ্ছা, ওখানে একটা ঠিকানা করে ওখানে পুঁতে রাখছে। পুঁতে রাখার পরে এখন ওরা তো চলে আসবে, মানে বাসায় তো নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গেলে তো আরেক ঝামেলা। আচ্ছা আচ্ছা, তারপরে পুঁতে রাখে চলে আসছে, বাসায় আসছে। বাসায় আসার পরে এখন ঘুমাবে, মানে গোসল টোসল করে এখন ঘুমাবে। ঘুমানোর পরে মানে ওদের কাছে যে তাবিজ যে ছিল, যার কারণে ওদেরকে আক্রমণ করতে পারে না, আচ্ছা আচ্ছা, সেই তাবিজটা খুলছে, খুলে এখন ঘুমাবে। ঘুমানোর পরে লাইট অফ করছে, অফ করার 5 মিনিটও হয়নি, ওকে, তার ভিতরেই মনে করেন যে মানে টিনের বাড়ি ছিল তো, মনে হয় বাস দিয়ে কেউ একটা মানে পিটা দিছে, মানে টিনে অনেক জোরে জোরে শব্দ করছে, বাস দিয়ে আঘাত করছিল। তারপরে মনে হচ্ছে যে ঘর বাড়ি সব একদম ভেঙে চুরে যাচ্ছে সবকিছু, আচ্ছা, এইরকম একটা অবস্থা। তারপরে আবার কবিরাজ মানুষ তো শরীর টরিল শত কিছু সবকিছু বন্টন করলো, করানোর পরে তারপরে ঘুমাইছে। সকালবেলা উঠছে, উঠিয়া আবার রাত্রেবেলা চলে গেছে পরের দিন ওখানে গিয়ে আবার হচ্ছে লবণ দিয়ে এসছে, যেখানে পুঁতে রাখছে ওখানে, ওটাতে মাংসগুলো নষ্ট হওয়ার জন্য লবণ দিচ্ছে, যার কারণে এটা নষ্ট হবে। তো লবণ দিয়ে আবার 5-7 দিন পরে গিয়েছে। আচ্ছা, যাওয়ার পরে ওই কাল্লাটা সহকারে, ওই চুলটা সহকারে নিয়ে আসছে, মানে ওই চুল দিয়ে মানে অনেক কার্যকরী কাজ হয়। আচ্ছা আচ্ছা, ওই লাশেরই চুলটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটা নিচে। আর হচ্ছে যে কঙ্কালের যে মাথাটা আছে, ওই মাথাটা নিয়ে এসছে, ওটা দিয়ে নাকি অনেক কিছুই করে আর কি, মানে যারা কবিরাজি করে অনেক কিছুই করে। তখন থাকিয়া মনে করেন যে এই কবিরাজি করতেছি, আচ্ছা, এখন পর্যন্ত এখনো চলমান, এখনো ওই কাজগুলো উনি করছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো থ্যাংক ইউ সো মাচ লাদেন ভাইয়া, অনেকদিন পর সারা বেলায় পেলাম, দীর্ঘকাল পর দেখা। এবং প্রথম যে ঘটনাটি ছিল আমাদের মেইল, তারপরে আমরা শুনলাম লাদেনের কাছ থেকে একটি শ্মশানের ঘটনা, শ্মশান বলতে একজন তান্ত্রিকের ঘটনা, যিনি আসলে একটা ভয়াবহ রকমের, এটা অবশ্যই কালো জাদু টাইপের একটা ঘটনা, যেটাতে আসলে একটি কুফরি কালাম করার উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়। এটা যদিও মানে ধর্মীয় দিক থেকেও একেবারে হারাম, সেই সাথে সামাজিক দৃষ্টিকোণ থেকেও এগুলো কিন্তু মারাত্মক ধরনের অপরাধ। এবং একটা মানুষকে যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন তাকে কষ্ট দেয়া, তার দেহটাকে এভাবে ক্ষতি করা আসলে মনুষ্যত্বের মধ্যে পড়ে না। তো যাই হোক, যারা এই কাজগুলো করেন আপনারা প্লিজ এই কাজগুলো করবেন না। তো যাই হোক, ছিলেন আমাদের সাথে অনেকেই, আমি তাদের কথাবার্তাগুলো পড়ছিলাম। আমাদের স্টুডিওতে আরও কয়েকজন অতিথি আছেন, আমরা তারপরে মানে পরবর্তীতে তাদের একজনের মধ্যে থেকে ঘটনা শুনবো।
তো এই মুহূর্তে দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে এবং কার কার কাছে কেমন লাগছে এই ঘটনাগুলো। আমি আপনাদেরকে জানাতে চাই, আপনি যদি আমাদের স্টুডিওতে এসে এভাবে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465, অথবা আপনি মিসড কল দিতে পারেন কিন্তু এই নাম্বারে। আর আপনি যদি দেখা যায় আপনার ফোনে এই মুহূর্তে ব্যালেন্স নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি রেডিও সারাবেলার যে পেজটি থেকে আমরা লাইভ করছি এই মুহূর্তে, সেই পেজের ইনবক্সে আপনার ফোন নম্বরটি কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এবং বলতে পারেন, লিখতে পারেন এভাবে যে আপনি ভৌতিক ঘটনা শেয়ার করতে চান ভোরবেলায় এসে। লিখেছিলেন আমাদেরকে তানবিন, উনি লিখেছেন যুক্ত হয়ে গেলাম ঢাকা সাভার থেকে। লিখেছিলেন আমাদেরকে মাহিয়া মাহি, ব্রো মেইলগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। মেইলগুলো সুন্দর, আসলে আপনারা সুন্দর করে লেখেন জন্যই সুন্দর। এবং আমি ইদানিং দেখতে পাচ্ছি যে মেইল খুব কম পাচ্ছি, কারণ এটা হতে পারে যে এখন যেহেতু মানে বছরের শেষের দিকে এবং বেশিরভাগ স্টুডেন্ট আমাদের লিসেনার যারা আছেন তারাই ঘটনাগুলো লিখে পাঠান এবং তাদের পরীক্ষা চলছে এই মুহূর্তে, যে কারণে হয়তো বা ঘটনা কম পাচ্ছি। তারপরও আসলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি চান মেইল বেশি বেশি পড়ি সেক্ষেত্রে আপনাদেরকে মেইল পাঠাতে হবে। আর লিখেছিলেন আমাদেরকে হেলাল উদ্দিন ভাই, অনেকদিন পর শুনছি, ভালো লাগছে। এনামুল লিখেছিলেন যে ভাইয়া মিষ্টি ভাইয়া কেমন আছেন, আমি কি মিষ্টি ভাইয়া, আমি বহুত ভাইয়া। লিখেছিলেন আমাদেরকে ভাইয়া ভয় লাগছে, রুমের লাইট অফ করে শুনছি, মেহেদি হাসান লিখেছেন। শোভন লিখেছেন উনি ভাটপাড়া থেকে আমাদের সাথে আছেন। রবিবারে ইংলিশ পরীক্ষা, কি করব টেনশনে ঘুম আসছে না। সীমান্ত ইসলাম লিখেছিলেন আমাদের সাথে ছিলেন। বিপুল ইসলাম প্রোগ্রাম সুন্দর হচ্ছে। তানবিন লিখেছিলেন অফলাইনে শোনা যাচ্ছে না। আউসাফ সাইহান আন্নান ছিলেন আমাদের সাথে। ভাইয়া ইমেল কিভাবে করব? আপনি যদি চান আপনার ঘটনাটি আমাদেরকে পাঠাবেন, সেক্ষেত্রে আপনার পুরো ঘটনাটি লিখে পাঠাবেন, যে শুরুতে আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, ঘটনাটি কার সাথে ঘটেছে, কতদিন আগে ঘটেছে, এই সব কিছুর বর্ণনা দিয়ে আমাদের মেল অ্যাড্রেসে পাঠাবেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। লিখেছিলেন আমাদেরকে নাইম আহমেদ, অনেকদিন পর যুক্ত হলাম শুনছি, ফেসবুক লাইভে যুক্ত আছি ঢাকা উত্তরা থেকে, অনেক অনেক শুভকামনা। বাইজুদ সরকার ছিলেন আমাদের সাথে। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল ভাই, কেমন আছেন? খুব তাড়াতাড়ি স্টুডিওতে এসে দেখা হচ্ছে ইনশাল্লাহ দেখা হচ্ছে বরকত ভাই, আপনাকে আমাদের সাথে অনেক ভালো লাগছে। আহমেদ সজন লিখেছিলেন আচ্ছা, লাদেন মামার গল্প শুনে অনেক ভালো লাগলো, সত্যি ঘটনাটা অনেক চমৎকার ছিল। তোহরে ইসলাম লিখেছিলেন আসসালামু আলাইকুম রাতুল ভাই, কেমন আছেন? আচ্ছা অনেক ভালো আছি ভাইয়া, অনেক আচ্ছা সুন্দর হচ্ছে অনুষ্ঠান, থ্যাংক ইউ। সাগর সরকার ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন এখন রেডিও সারাবেলাতে আসা হয় না, নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। এবং ওনার বাসা জানিয়েছেন তালুক জামিরা আমার নানু বাসা ভাইয়া, যদি কখনো দেখা হতেও পারে। তোহর ইসলাম লিখেছিলেন যে এটা আর যে লাদেন ভাইয়া কিনা, জি লাদেন ভাই আজকে ভূতবেলার গেস্ট। লিখেছিলেন আমাদেরকে এসকেসি স্কুল অ্যান্ড কলেজে পড়েন, আমাদেরকে লিখেছিলেন আহনাফ, আচ্ছা আউসাফ শাইহান আন্নান লিখেছিলেন আমাদেরকে, শুভকামনা রইল আপনার জন্য। মানিক মৎস্য খামার থেকে আমাদের সাথে ছিলেন আব্দুল্লাল মানিক। শরীফ মিয়া লিখেছিলেন আচ্ছা ছিলেন আমাদের সাথে হাসিবুর রহমান, সেই সাথে সংগ্রাম চৌধুরী সোহাগ ছিলেন আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, পলাশবাড়ি থেকে আছি, ওকে শুভকামনা আপনার জন্য সংগ্রাম চৌধুরী সোহাগ। লিখেছিলেন আমাদেরকে সীমান্ত ইসলাম ছিলেন, সাগর বর্মন উনি মধ্যপাড়া থেকে দেখছেন আমাদেরকে, সেই সাথে আমাদের সাথে ছিলেন রিজাউল ইসলাম, উনি গণর বাজার থেকে দেখছেন। সাগর বর্মন লিখেছিলেন আমাদেরকে আবারও গাজীপুর থেকে শুনছেন শফিকুল ইসলাম, সেই সাথে আর অনেকেই ছিলেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা আরেকজন অতিথিকে নিতে চাই, তার কাছে আমরা এরপরে আসি আপনার কাছে। জি, এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন আছেন আমাদের স্টুডিওতে, আমরা তাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, আমরা তার কাছে শুনবো ভৌতিক ঘটনা। এবং যারা যারা দেখছেন আমাদেরকে, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনার কাছে যদি থেকে থাকে এমন কোনো ভৌতিক ঘটনা যেটি আপনি চান আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে, আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। আমাদের মেল অ্যাড্রেসের স্পেলিংটি হচ্ছে BHOOT.SARABELA@gmail.com। আর আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। তো এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন আরেকজন অতিথি, আমরা তার কাছে চলে যাব এবং তার কাছে শুনবো ভৌতিক ঘটনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মাইক্রোফোনে কথা বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার নাম ঠিকানা বলে আমরা শুনবো ঘটনা। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম, আমার বাসা হচ্ছে হাসপাতাল বালুয়া। আজকের আমি গল্পটা বলবো আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা ছিল 2017 সালের।
আমরা তখন অনেক ছোট ছিলাম, ক্লাস 6-7 পড়তাম। আচ্ছা। আমার বন্ধু আর আমি মাছ মারতাম রেগুলার। তখন বৃষ্টির দিন ছিল, অনেক মাছ পাওয়া যেত ধান খেতে। জি। আমার বন্ধু একদিন বলল যে চল দুইজনে মাছ মারতে যাই আজকে। সেই উদ্দেশ্যে আমরা দুইজন বের হলাম। এক সময় আমাদের বাড়ির পাশে একটা নালা ছিল, এই নালার ওখানে গেলাম। সচরাচর ওখানে অনেক মাছ পাওয়া যায়, ওই জন্য ও আর আমি ওখানে যাই। কিছুক্ষণ পরে ও একটু দূরে চলে গেল, আমার কাছ থেকে একটু দূরে চলে গেল। আচ্ছা। দূরে চলে যাওয়ার পরে ও মাছ মারতে মারতে এক সময় দিক হারিয়ে ফেলে। সে সময় তার অনেক ছিল, মানে তার রাশির প্রবলেম ছিল, মানে ওর রাশিটা অনেক খারাপ ছিল, যাতে করে কোনো কিছু বাইরের জগতের কোনো কিছু ওর উপর সহজে ভর করত। ও হঠাৎ করে এক সময় শ্মশানের দিকে চলে যায়। পাশে একটা শ্মশান ছিল, শ্মশানের দিকে চলে যায়। সে মাছ মারতে মারতে ওইদিকে মাছ ভালো পাচ্ছিল, ওই জন্য ওইদিকে চলে যাচ্ছে। হঠাৎ করে আমি তাকিয়ে দেখি ও আমার পাশে নেই, ওইদিকে চলে গেছে। ঘটনাটা আমি ওর কাছ থেকে পরে শুনেছি। ওনাকে ওখানে দেখতে পায় অনেকগুলো কবর, ওখানে মানে শ্মশানও ছিল, পাশাপাশি কবরস্থানও ছিল। আচ্ছা। এক সময় ওই কবরস্থানের ভেতর দিয়ে চলে যায়। তখন অনেক বৃষ্টি হয়েছিল, তো ওই বৃষ্টির কারণে ওখানে পানি জমছিল। সে ওখানে কিছু মাছ পাইছিল, মাছ মারতে মারতে সে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ করে ওর সামনে একটা বাঁশ ভেঙে পড়ে। সাইডে কিছু বাঁশ ছিল, বাঁশ ঝাড় না, কিছু ছিল, একটা বাঁশ ওর সামনে হেলে পড়ে। সে বাসটা এমন ভাবে পড়েছিল যাতে ওর পুরো রাস্তাটা আটকিয়ে দিয়েছিল। ও সামনের দিকে আগাতেও পারতেছে না, পিছনের দিকে আগাতেও পারতেছে না। পিছনের দিকে একটা ছিল, বাঁশ দিয়ে ঘিরে দেওয়া ছিল, ওই জন্য পিছনের দিকেও যেতে পারতেছিল না। ও ডান পাশ দিয়ে এসে সামনে আটকে গেছে বাসটা সামনে পড়ার কারণে। এখন ও বাসটাতে যে আঘাত করবে, বাসটা কোনো মতেই বাসটা তোলা যাচ্ছে না। সে এক ঘটনায় শুনেছিল যে বাসের উপর দিয়ে গেলে নাকি ওকে উপরের দিকে তুলবে, সেই কারণে ও ভয়তে বাসের উপর দিয়ে যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা। এক সময় সে অনেকক্ষণ অপেক্ষা করার পর, প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর ও ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেক সুরা টুরা পড়ার পরে তারপরেও কোনো কাজ হচ্ছে না। হঠাৎ করে সে আমাকে না দেখতে পেয়ে, ওর মনে হলো যে আমিও ছিলাম ওর সাথে। আচ্ছা। হঠাৎ আমাকে না দেখতে পেয়ে একটা চিৎকার করে উঠলো। মানে ওই সময় ওর একটু ভয় কাজ করলো। ও বলছিল যে আশেপাশে আমার সব দিকে অন্ধকার, শুধু আমার সামনে যে বাসটা ছিল আমি ওটা দেখতে পাচ্ছি। সে হঠাৎ এক সময় মনে পড়লো আমাদের বাড়ির পাশে একজন কবিরাজ ছিল। সে কবিরাজ ওকে বলেছিল যদি কখনো তোর সামনে কোনো কিছু পড়ে, সেই জিনিসটাকে তুই এমন ভাবে আঘাত করবি যাতে সেই জিনিসটা তোর সামনে থেকে চলে যায়। সে এক সময় বাঁশের একটা পাতা ছেড়ে, এই বাঁশের পাতাটা ছেঁড়ার কারণে বাঁশটা উপরের দিকে উঠে যায়। তারপরে সে আগাতে থাকে। সে আগে বলেছিলাম সে দিক হারিয়ে ফেলেছে। এই দিক ভুলে যাওয়ার কারণে সে আরো অনেক দূরে চলে যায়, নদীর ধার দিয়ে দিয়ে অনেক দূরে চলে যায়। সে যাচ্ছে আর পেছনের দিকে তাকাচ্ছে, কারণ ওর মনে হচ্ছিল ওর পেছনে কেউ আছে। ওর পেছনে ওকে কেউ ফলো করতেছে, এই জন্য ও চলে যাচ্ছে। একটু দূরে যায় আবার থামে, একটু দূরে যায় আবার থামে। মানে তিনি হাঁটছেন এবং বারবার তার মনে হচ্ছে কেউ একজন তার পিছু নিয়েছে এবং তার পিছে পিছে আসছে। সে এক সময় দেখলো সামনে দিয়ে একটা কুকুর তার রাস্তার সামনে দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা দূরে দেখা যাচ্ছে কোনো রকম, মানে তখন কিছুটা ধান ক্ষেত ছিল, কিছুটা ধান ক্ষেত ছিল না। বৃষ্টিতে প্রায় নদীর মতো, চারিদিকটা নদীর মতোই দেখা যাচ্ছিল। নদীর পাশে একটা ছিল, ধান ক্ষেত ছিল। সে ধান ক্ষেতের উপর দিয়ে একটা লোককে দেখা যাচ্ছিল। সে লোকটাকে মনে হচ্ছিল এমনি আমরা সাধারণ মানুষকে যেরকম দেখি প্রায় 5 ফুট বা 6 ফুট হয়ে থাকে, কিন্তু তাকে ধান ক্ষেতের উপরে 6 থেকে 7 ফুট দেখা যাচ্ছিল। সে তেমনটা বুঝতে পারে নাই, একটু আগিয়ে গেল। সে সেম একই দৃশ্য আবার আরেকটা ধান খেতে দেখলো। তার মনে একটা রহস্য জেগে উঠলো যে আমি ওখানে দেখলাম একই দৃশ্য, আবার এখানে এসেও একই দৃশ্য, এটা কিভাবে হতে পারে? কারণ আমরা জানি একটা সাধারণ মানুষ 5 থেকে 6 ফুট হয়ে থাকে, সেটা মাটি থেকে। সে ধান ক্ষেতের উপরে দেখতে পাচ্ছিল যে লোকটার হাইট ছিল 7 ফুট। ধান ক্ষেত সাধারণত 2 থেকে 2.5 ফুট হয়, এর উপরেও 7 ফুট দেখা যাচ্ছিল।
সে এক সময় ভয়ে অনেকটা হয়ে গেছিল। পরে হঠাৎ সে ওখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন আমরা অনেক খোঁজাখুঁজির পর পরের দিন সকালে প্রায় 6টার সময় ওকে অনেক খুঁজলাম, ওর বাড়ির লোক সহকারে। অনেক খোঁজাখুঁজির পরে ওকে পাইলাম না। তারপর আমরা যেখানে মাছ মারছিলাম ওখান থেকে একটু দূরে নদীর ধার দিয়ে আমরা এগিয়ে যাই। নদীর ধার দিয়ে এগিয়ে যাওয়ার পরে ওকে অবশেষে আমরা পাই অজ্ঞান অবস্থায়। সে তখনও অজ্ঞান ছিল। রাত্রে আমাদের প্রায় 2টা-2:30 বাজছিল মাছ মারতে মারতে। ওই সময় ও অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা পরের দিন তাকে অজ্ঞান অবস্থায় পাই। পরে ওকে বাসায় নিয়ে আসি। আমাদের বাড়ির পাশে এক দাদা ছিল, উনি মানে যে এরকম ঝাড়ফুঁক করতেন। আমরা তাকে ডাক দিই। তাকে ডাক দেওয়ার পর তখনও তার জ্ঞান ফেরে নেই। প্রায় তাকে পাওয়ার পর 1-1.5 ঘন্টা হয়ে গেল, তার কোনো জ্ঞান ফেরে নেই। আমরা তো অনেক চিন্তার মধ্যে পড়ে গেলাম। অনেকে জ্ঞানীগুণী লোক বলছিল একে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে আমরা কবিরাজকে ডাকছিলাম। কবিরাজ অনেক দেখার পর ঝাড়ফুঁক করলো। ঝাড়ফুঁক করার পরে একটা পানি পড়া খেতে দিতে বললো, যেটা গ্রাম্য ভাষায় আমরা পানি পড়া বলি। এই পানি পড়াটা খাওয়ার পর ও একটু ঘুম ঘুম ভাব, মানে ও এখনো ঘুমের ঘরে আছে এরকম অবস্থা। পরে ও জাগলো। জাগার পরে আমরা ওর কাছ থেকে সব ঘটনা শুনলাম। সেই দিনকার ঘটনাটা ছিল অনেক ছিল। এরপর থেকে আমরা বেশি রাত করে আর মাছ মারতে যাই না আমার বন্ধুকে নিয়ে, কারণ ওর এই পর্যন্তই ছিল। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আপনার কাছে শুনছিলাম চমৎকার একটি ঘটনা। আসলে এই ধরনের ঘটনাগুলো আসলে অনেকই হয়। যেমন আমি এর আগে একটা ঘটনা শুনেছিলাম, যেমন এরকমই পথ ভুলে যাওয়ার, আপনার যে বললেন যেভাবে যে রাস্তা ভুলে যাওয়ার যে ঘটনা, আসলে আগে কিন্তু মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটতো, যে দেখা যেত যে অনেকে রাস্তা ভুলে গেছে, অনেক রাতে বাসায় ফেরার সময়। গ্রামেগঞ্জে অনেক বেশি ঘটতো এই ধরনের ঘটনাটা, বেশি হতো। আচ্ছা, এর পরবর্তীতে তো আপনার ওই লোকের সাথে আর এই ঘটনা ঘটেনি? না, ওর সাথে এরকম আর ঘটনা ঘটেনি। জি জি জি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা এই মুহূর্তে ফেসবুক কমেন্টে যাচ্ছি না, তবে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। বাট ঘটনায় যাওয়ার আগে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমি এর আগেও সম্ভবত একবার শেয়ার করেছিলাম এই ঘটনাটি আপনাদের সাথে। আমার এক জেঠু, উনি তখন সেই সময় উনি ডিসি অফিসে চাকরি করতেন আর কি, অনেক আগে। এটি বাস্তব একটি ঘটনা। উনি তখন ওনার বাসায় ফেরার সময় কাঁচা রাস্তা ছিল, এবং আগে দেখা যেত যে প্রত্যেকটা এলাকায় একটু ঘন জঙ্গল ছিল, কারণ বৈদ্যুতিক লাইন ছিল না। এবং দেখা যেত যে একটু পরপরই কাঁচা রাস্তার পাশে দেখা যেত বাঁশঝাড় এবং ঘন জঙ্গল, এইরকম একটা পরিবেশ সব জায়গায় থাকতো। তো একটা উঁচু ব্রিজ ছিল, সেই ব্রিজের ওই জায়গাটাতে আসার পর সেই ব্রিজের আশেপাশের জায়গাটা অনেক ফাঁকা ছিল এবং বেশ বলতে গেলে নির্জনই ছিল। তো যার ফলে উনি যখন সেই ব্রিজের কাছাকাছি আসেন, তো সেখানে আসার পর উনি রাস্তা ভুলে যান। এটা ওনার খেয়াল নেই যে উনি রাস্তা ভুলে গেছেন। উনি শুধু সাইকেল চালাচ্ছেন, কিন্তু একটা সময় গিয়ে উনি খেয়াল করেন যে উনি রাস্তা ভুলে গেছেন। তো এইভাবে রাস্তা যখন ভুলে যান উনি, বেশ কয়েকবার ঘুরে উনি একেবারে মোটামুটি ক্লান্ত। তো তখন শেষবার ওনার সাথে যে ঘটনাটি ঘটে, উনি দেখতে পান একটি লাল শাড়ি পরা একটা নববধূ রাস্তায় দাঁড়িয়ে আছে। তো উনি তার কাছে লিফট চাচ্ছিলেন আর কি, সাইকেলে। তখন তো সাইকেলের যুগ ছিল, সাইকেল থাকা অনেক বড় একটা ব্যাপার নাকি ছিল সে সময়। এখন যেরকম যৌতুক হিসেবে বাইক দেওয়া হয়, সে সময় নাকি সাইকেল দেওয়া হতো। তো সেই সাইকেলের পেছনে উনি উঠতে চান, ওই মহিলা যিনি নববধূর বেশে ছিলেন রাস্তায় দাঁড়িয়ে, চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল। তো এখন ইনি যখন, অর্থাৎ ওই জেঠু যখন উনি আসছিলেন, ভাবছিলেন যে কে দাঁড়িয়ে থাকতে পারে, এলাকার কেউ কিনা। ওই যখন কাছে যান, সেখানে গিয়ে দেখেন যে সেটি এলাকার কেউ নন, একদম সম্পূর্ণ অপরিচিত, কিন্তু ওনার চেহারা ছিল অসাধারণ। তো উনি ভাবছিলেন যে এই রাত্রেবেলা ওনাকে একা রেখে যাওয়াটা ঠিক হবে কিনা। উনি কিছু দূর সাইকেল ক্রস করে এসেছিলেন, কিন্তু সেই সময়ও তিনি দেখেছিলেন যে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আছেন। তো একটা সময় উনি আবার ফিরে গেলেন এবং ফিরে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথায় যাবেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন। তারপর উনি বলেন যে আমি এই সামনে যাব, আমি আসলে আমার বাসা অনেক দূরে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তো এখন জেঠু এই কথা শুনে তিনি তাকে সাহায্য করতে চান। তারপর উনি তাকে সাইকেলে উঠিয়ে নেন
তো সাইকেলে উঠে নেওয়ার পরে ওনার কাছে মনে হচ্ছে যে একটা স্বাভাবিক মানুষ যখন সাইকেলে ওঠে মানে কতটুকুই বা ওজন হতে পারে একজন নারীর সাধারণ ওজন সর্বোচ্চ যদি খুব স্বাস্থ্যবান হন 60 থেকে 65 কেজি বা তারও বেশি ধরলাম একটু। তো ওনার কাছে মনে হচ্ছে যেন অনেক ভারী কিছু একটা উনি সাইকেলে উঠিয়েছেন, যেটাতে করে উনি মানে সাইকেল বহন করা ওনার কাছে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো একটা সময় পর উনি দীর্ঘক্ষণ সাইকেল চালাচ্ছেন, ওনার কাছে আবারও মনে হয় যে উনি রাস্তা ভুল করেছেন এবং সেই বারবার একই রাস্তায় বারবার ঘোরাফেরা করছেন। তো একটা সময় পর উনি যখন মনে মনে বুঝতে পারেন যে ওনার সাথে খারাপ কিছু একটা ঘটছে, সেই সময় উনি মনে মনে কয়েকটা সূরা পড়তে থাকেন। তো এভাবে সূরা পড়তে পড়তে একটা সময় উনি রাস্তায় ফিরে আসেন এবং একটা জঙ্গল মতো জায়গা ছিল, সেই জায়গাটা ক্রস করার পরে তিনি অনুভব করতে পারেন যে পেছন থেকে কিছু একটা মনে হয় বোঝা হালকা হয়ে গেছে। এবং সেই সময় উনি যখন দোয়া পড়ে বাসার কাছাকাছি আসেন এবং ওনার বাসার উঠানের কাছাকাছি আসেন, সেই সময় পেছন থেকে উনি শুনতে পান যে আজকের মতো তুই বেঁচে গেলি। তো এই ছিল ঘটনা। যদি আমার এটি অনেক আগেও একবার শেয়ার করেছিলাম, আমি অনেক আগে শুনেছি এবং কিছু কিছু জায়গায় হয়তো বা মিসিং হয়েছে ওয়ার্ড অথবা দু একটা ওয়ার্ড অ্যাড হয়েছে, কিন্তু তারপরও ঘটনার মূল থিমটা কিন্তু এরকমই ছিল। তো যাই হোক, প্রিয় লিসেনার, আপনাদের কার কাছে কেমন লাগলো জানাতে পারেন। আমরা আজকে এই পর্যন্ত 3টি ঘটনা শুনলাম, 3টি না 4টি ঘটনা হলো, এটি সহ। এটিতে আসলে ঘটনার মধ্যে পড়ে না, আমি যদিও একটা কথায় আপনাদেরকে বললাম, এটি বাস্তব ঘটনা কিন্তু। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না এবং আমাদের স্টুডিওতে আরেকজন অতিথি আছেন, আমরা সেই ভাইয়ের কাছে চলে যাব, তার নাম ঠিকানা শুনবো। ভাই আসসালামু আলাইকুম। মাইক্রোফোনটা কাছে নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার নাম বলবেন, ঠিকানা? আমার নাম মোহাম্মদ কাউসার মিয়া, আমার বাসা হচ্ছে বালুয়া থেকে অল্প একটু দূরে, গড়দিঘি বলা যায়। গড়দিঘি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। গড়দিঘি। ওকে ফাইন। আমরা কাউসার ভাই আপনার কাছ থেকে কোন ঘটনা শুনবো আজকে? এই ঘটনাটা হচ্ছে আমাদের এলাকার এক বড় ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া। জি, আমরা শুনবো ঘটনা। সেদিন সে বাজার করতে গেছিল। বাজার করতে করতে মানে সেদিন হচ্ছে বৃষ্টি পড়ে হালকা, আসতে হয়েছে দেরি। তো দেরি হয়েছে, তারপর তারা বাড়ির একজনকে দেখা পাইলো। তো দুইজনে কথা বলতেছে আবার হচ্ছে এই ভাইয়ে তার চাচাকে জিগাইলো যে বাসায় যাবেন কখন। তো চাচা বললো যে একটু পরে যাব আমি। তো বলে আমিও তো যাবো, তো চলো একসঙ্গে যাই। তাকে জিজ্ঞেস করলো কোন পাশ দিয়ে যাবেন, তার চাচাকে জিজ্ঞেস করলো কোন পাশ দিয়ে যাবেন। তা বললো যে এই পাশ দিয়ে যাই। না, এই পাশ দিয়ে তো যাওয়া যাবে না। আচ্ছা, কেন যাওয়া যাবে না? এবার সে সমস্যা আছে। কি সমস্যা? ওই পাশে অনেক দিন অনেক মানুষে বেশি রাত করে যাইতে অনেক কিছুই দেখে। আচ্ছা আচ্ছা। তা বললো না, এগুলো তো আমিও আরো অনেক কয়দিন গেছি, এরকম তো আমি কোনোদিন দেখি নাই। তা বললো না, আমি ওই পাশ দিয়ে যাবো না। আচ্ছা। তখন ভাই বলতেছে না, তাহলে আপনি যান, তাহলে আমি এই পাশ দিয়ে যাবো। জি। তা কথায় বলে আসলো, আস্তে আস্তে ওই পাশ দিয়ে আসলো। তার বাড়ির যাওয়ার আগে প্রথমে একটা ফাঁকা মাঠ পড়ে, তারপরে বাঁধঝাড়। তো বাড়ির এসে ওখানে আমাদের বাড়ির ওখানে হচ্ছে যে আমাদের এলাকারে বাড়ির ওখানে একটা পুরাতন বাড়ি আছে। জি। সেই বাড়ির সামনে যে তিনি একটা গন্ধ পান। আচ্ছা। মানে এত পচা গন্ধ, মানে এত বলার মতো না। তিনি বলে যে কই থেকে এরকম গন্ধটা আসতেছে, দিকে একটু আশেপাশে খেয়াল করে। জি। তা আশেপাশে খেয়াল করতে একটু সামনে দেখলো একটা মানে অবয়ব, কালো, ঠিকভাবে দেখা যাচ্ছে না, বোঝার মতো না, দেখা যাচ্ছে। তো সেটা সে একটু আগায় গেলো যে দেখি কি ওটা। একটু আগায়, ওটাও একটু আগায়, এরকম করতে করতে অনেকটা দূর যাওয়ার পর আচ্ছা সে বলতেছে না, এটা তো অন্য। হ্যাঁ হ্যাঁ। তো এখন ওই জায়গার থেকে তাড়াতাড়ি করে যাইতেছে বাসার দিকে। যাইতেছে, তার সামনে একটা মাঠ, তারপর বাজার, তারপরে তার বাসা। তখন সে মাঠে যখন আসলো, হাঁটতেছে পেছন থেকে মনে হইতেছে যে আরো তিনি একা না, ওই জায়গায় আরো অনেক কজন তার পেছন পেছন হাঁটতেছে। তখন সে ভাবে, অনেক মানুষের কাছ থেকে শুনছে যে একা একা কোনো জায়গায় যাওয়ার পথে যে পেছন থেকে কোনো শব্দ আসে, আচ্ছা, মানে ঘাড়টা না ঘুরে দেখাটাই ভালো।
আস্তে সে আর ওই ভয়ে ওগুলি কথা মনে করে, তার তো অবস্থা খারাপ সেই সময়। তো সে আর পেছন করে না দেখে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তাড়াতাড়ি যাইতেছে। যাইতে 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 পেছন থেকে অনেক প্রকারের শব্দ, কেউ ডাকে আবার কেউ কাঁদে। হ্যাঁ, এরকম যাইতে যাইতে বাজারের কাছে, বাজারের সামনে আসছে তখন পেছন থেকে একটা বিকট শব্দ হলো। ওকে। শব্দ হওয়ার পর সে পুরো মানে পুরোটাই ঘুরে দেখলো যে কি, কিছুই নেই। তখন সামনের দিকে স্বাভাবিকই ছিল, ঘোরার পর যে আবার সামনে দেখছে, সামনের দিকে বাস চলে, বাসটা সামনে হয়েছে, হেলে পড়ছে। তখন সে ভাবে যাবো কেমনে, আবার ফের মনেও করে যে অনেক মানুষের কাছ থেকে তো শুনছি, আচ্ছা, নিচ দিয়ে গেলেও সমস্যা, আবার উপর দিয়ে গেলেও সমস্যা, তখন যাবে কেমন সে এখন অনেক দোয়া দরুদ মনে মনে পড়তেছে, এখন কিছুই হয় না। শেষে করলো কি, চিন্তা ভাবনা করলে যে উপর দিয়েই যাবে। আচ্ছা, এই চিন্তা করলো এখন তো বাসায় যাওয়া লাগবে। করলো কি, উপর দিয়ে যাওয়ার আগে ওই জায়গায় বাঁশের পাতায় একটা চিমটি কাটলো, চিমটি দিল একটা, দেওয়ার সাথে ওটা একবারে উপরে উঠে গেল। জি, মানে যে বাসটা রাস্তার উপর হেলেছিল। হ্যাঁ। তো ভাবলো যাই হোক ভালোই হলো, তখন চলে গেল। আমি যাইতে আবার মাঝখানে ফের আবার সমস্যা, সামনে একটা বিড়াল, মানে আমরা যে সাধারণ বিড়ালগুলা দেখি তার থেকে অনেকটাই বড়, চোখ দুটো এত পরিমাণ লাল। বিড়ালটা এখন সামনে, এখন যায় না, ডান পাশেও যায় না বাম পাশেও যায় না, মানে মাঝখানে দাঁড় হয়ে আছে। এখন যাবে কোন পাশে, সে যেদিক দিয়ে যেতে ধরে ওই দিকে যায়। এরকম করতে করতে অনেকক্ষণ করলো, সরে না। পরে বিড়ালটাকে সে বলল যে কি, অনেক কিছুই বললো। বলতে এক পর্যায়ে একটা দোয়া পড়লো। সে দোয়াটা পড়ার পর বিড়ালটা আপন ইচ্ছে সরে গেল সামন থেকে সরে যাওয়ার পর সে আবার একটু সামনের দিকে গেল। সামনের দিকে গিয়ে তার সামনে একটা অবয়ব এসে দাঁড় হলো, মানে মুখটা সেরকম বোঝা যাচ্ছে না, চোখ দুটা লাল, খালি এটা বোঝা যাইতেছে। তা সে সামনে দাঁড় হলো। এখন সে অবয়ব বলে, তুই তো খুব করে ফেলাইছিস, তুই এত রাতে এসে আমাদের ডিস্টার্ব করেছিস তুই। তখন ভাই বলতেছে, আমি তো জানি না যে এরকম, আমি জানলে কোনোদিনও আসতাম না এই পথে এত রাতে। কারণ বলতেছে না, কোনোভাবে তো যাওয়া এখন সম্ভব না, তোর তো আজকে খবর আছে। তখন এরকম অনেকক্ষণ চলার পর তার চাচা, প্রথমে যার বললাম, সে আবার পেছন থেকে ডাকতেছে। ডেকে সেও মনে করলো হ্যাঁ চাচা আসতে, একটু বুকের ভেতর একটা সাহস আসলো। সে পেছন করে দেখে হ্যাঁ তার চাচা। আচ্ছা। কারণ ভাই বললো যে চাচা আপনি এই জায়গায়, আপনি না বললেন এই পাশে আসবেন না। না, পরে ভাবলাম যে তুই একা যাবি, ওই পথটা তো ভালো না, তুই একা যাবি, আবার আমি ওই পাশ দিয়ে আসবো। পরে আস্তে আস্তে সে বললো, দেখেন তো চাচা সামনে এটা কি? বলে কই, সামনে তো কিছু নেই। আচ্ছা, সামনে কিছু নেই? সেও ঘুরে দেখে হ্যাঁ সামনে কিছুই নেই। এখন বাসার দিকে দুইজনে যাইতেছে, তখন আর কিছুই হলো না। বাসার দিকে দুইজনে যাইতে এখন ওই ভাই একটা শব্দ পাইছে যে তুই আজকে বেঁচে গেলি। আচ্ছা, চাচা জিগাইতেছে যে আপনি কিছু শুনতে পাইছেন? না, আমি তো কিছু শুনতে পাই নাই। হ্যাঁ, ভালোভাবে বাসায় গেল। বাসায় গিয়ে বাড়ির কাউকে এগুলো কথা বললো না, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। স্বপ্নে দেখে, আবার পরে ঘুমাইছে, পরে স্বপ্নে দেখে যে তুই এই পথে এসে অনেক ভুল করছিস, তোর আমি যে কোনো একটা বড় ধরনের ক্ষতি করব। পরের দিন সকালবেলা উঠিয়ে আমাদের এলাকার এক বড় হুজুর আছে, তাকে ডেকে আনলো। আনার পর এরকম সবকিছু বললো। আচ্ছা, তো হুজুর দোয়া দরুদ পরে পানি টানি দিল, যেগুলো খাও, পরবর্তীতে কোনো সমস্যা হবে না। পরের দিন আবার রাতে আচ্ছা আবার বাজারে গেছে। বাজারে গেছে, সেদিন বেশি রাত হয় নাই, প্রায় 8টা থেকে 9টার মতো বাসছে। ওই পর দিয়ে আবার আসতেছে। আচ্ছা, আস্তে আস্তে আবার ওই সেম কাহিনী,
ওই জায়গাতে এসে আবার ওই অবয়ব আবার ওই জায়গায় ওই রকম ভাবেই। তোকে একদিন তো সাবধান করে দিলাম, তুই তারপরেও আসলি, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, এখন তো ভাই তো অনেক ভয়ের ভিতরে পড়েছে যে এখন কি করবো, কালকে তো চাচা এসে উদ্ধার করে নিয়েছে, এখন আমি কি করবো। রাইট। তো এখন অনেকক্ষণ এরকম কাহিনী বলার পর সে এখন সামনেও যেতে পারতেছে না, পেছনেও আসতে পারতেছে না। এখন সে কি করবে, অনেকক্ষণ এগুলা ইয়া করার পর সে দোয়া পড়লো, কোনো কাজ হতেছে না, এটা হতেছে। পরে সেদিন আবার হচ্ছে যে বাজার থেকে আরো একটা ওনার বাড়ির লোকে আসতেছে ওই পথ ধরে। আচ্ছা, তা আসতে আবার তার সাথে যা দাঁড় হলো তার সামনে, তুমি এই জায়গায় কে? আমি এই পাশে আসতেছিলাম। তাকে সবকিছু খুলে বললো, জি কালকের ঘটনা আর আজকের ঘটনা এরম। তো লোকটা বললো, হ্যাঁ এই পথে তো এরকম হয়, অনেকেই এই পথে অনেক কিছু দেখে। তো তোমাকে কালকে এরকম করছো, তুমি আবার আজকে এই পাশ দিয়ে আসছো। ওই যে সকালবেলা হুজুর এসেছিল, বলছিল আর কিছু হবে না, এই জন্য আমি এই পাশ দিয়ে আসছি। তো চলে গেল আবার ওই কালকের মতো পেছন থেকে আবার ওই একই কথা। পরে বাসায় গিয়ে সে অজ্ঞান হয়ে গেছে। যাওয়ার পর তার পরের দিন সকাল থেকে তো তার শরীরে প্রচন্ড জ্বর। জি। পরে আবার হুজুরকে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে পানি ভরা ইয়াটা খেলানো হলো, তাবিজ করে দিল। পরে থেকে তারপর থেকে তিনি আর রাতে ওই পথ দিয়ে কোনোদিন আসেননি। একা, বিশেষ করে রাতে ওর নিয়ে আর একা বাইরেও যান নাই কোনোদিন। আচ্ছা আচ্ছা, এই ছিল আমার ঘটনা ভাই। তো এই ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই, আপনি আসলে চমৎকার একটা স্টোরি বলেন। আমি আসলে যদি কথা বলতে চাই আজকের ঘটনাগুলো সম্পর্কে, আজকে আসলে প্রত্যেকটা ঘটনাই সুন্দর। মানে বলা হয় না যে মানে প্রথম বিষয়টা মানে প্রথমটা সুন্দর হলে বাকি সব কিছু সুন্দর হয়। তো এরকম আজকে প্রথম মেইলটাও যতটা সুন্দর ছিল, পরবর্তী যে আমরা মেইলগুলো না আসলে ঘটনাগুলো শুনলাম, সে সকল ঘটনাই আসলে অসাধারণ। আজকের ঘটনাগুলো সত্যি অসাধারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি। বিশেষ করে লিখেছিলেন আমাদেরকে আরাফাত আপন, হেই আর যে সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপন। লিখেছিলেন আমাদেরকে আহমেদ তাজু, উনি গড়দিঘি থেকে আমাদেরকে দেখছেন। লিখেছিলেন সাগর বর্মন, উনি ওনার কাছে একটা ঘটনা আছে। সাগর বর্মন, আপনার সাথে যোগাযোগ করা হবে। রাতুল ভাই, আচ্ছা সাগর বর্মন, যেহেতু আপনার কাছে ঘটনা আছে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যে নাম্বারটি আসতে হলে যে নাম্বারটিতে কল দিতে হবে সেটি হচ্ছে 01713484465। অবশ্যই সেটা এই অনুষ্ঠান চলাকালীন সময়ে। লিখেছিলেন আমাদেরকে সাগর মিয়া, মেহেদি লিখেছিলেন কালো জাদুর ঘটনা চাই। প্রোগ্রামটা আচ্ছা শেষ পর্যন্ত থাকবেন বলে নয়ন সরকার ভাই জানিয়েছেন। রিজওয়াল ভাই ছিলেন আমাদের সাথে, সাব্বির আহমেদ ছিলেন। আচ্ছা রাসেলের ওখানে শুনে মজা পাস, আচ্ছা ওকে ফাইন। আচ্ছা একজন লিখেছিলেন যে ভূত.com সেরা, আচ্ছা প্রশ্ন করেছেন। আসলে ভাই ভূত.com-এর সাথে কি আর মানে কম্পেয়ার করলে চলবে? ভূত.com তো এই জগতের আসলে মানে কিংবদন্তি রাসেল ভাই। আসলে আপনারা যদি সেই এক্সপেকটেশন করেন, আসলে সব বিষয় যে সেই ভূত.com যে একদিনে তৈরি হয়েছে বা আজকে তৈরি হয়েছে এমনটা না। সেই তাদের যাত্রাটাও কিন্তু এরকম ছিল বা আরও একটু উন্নত ছিল বা আরও একটু ভালো ছিল। তবে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, ভালোবাসা দেন, আমরাও একটা সময় সেই ভূত.com-এর জায়গায় যদি না পৌঁছতে পারি, কিন্তু তারপরও কিন্তু সেই লেভেলের একটা বা তার কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করতে পারি। সব কিছু শুধুমাত্র নির্ভর করবে আপনাদের উপরে। যেমন অনেকেই বলেন যে মিউজিক সুন্দর না বা ঘটনা সুন্দর না। আসলে ওনারা কাজ করেন ইন্টারন্যাশনাল লেভেলে, আর আমরা কাজ করছি শুধুমাত্র রুট লেভেলে আমাদের গাইবান্ধা জেলাটাকে নিয়ে। তো এখানকার স্থানীয় যে ঘটনাগুলো আছে আমরা কিন্তু সেই ঘটনাগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। তো যাই হোক, একজন ভাই আর কি কমেন্টটা লিখেছিলেন আমাদেরকে, আমি ঘটনা শোনার পাশাপাশি আপনাদের কমেন্টগুলো পড়ছিলাম, সেই মুহূর্তে চোখে পড়লো যে উনি আসলে ভূত.com-এর সাথে আমাদের মানে ভূতবেলাকে কম্পেয়ার করছিলেন। আসলে কম্পেয়ার করতে হলেও যে কিছু একটা বিষয় থাকে যে আপনি কার সাথে কিসের কম্পেয়ার করেন, এটাও কিন্তু একটু ভেবে দেখতে হবে। আচ্ছা যাই হোক, লিখেছিলেন আমাদেরকে সাব্বির আহমেদ ছিলেন আমাদের সাথে। দ্বিতীয় ঘটনার কথা শুনে ভয় পেয়েছেন, অর্থাৎ সব কিছু মিলে ভালো লেগেছে। নয়ন সরকার ভাই লিখেছিলেন। আরশাদ মাহমুদ অনেক ছিলেন না আমাদের সাথে। আমার কেন জানি এনার গল্প না সত্যি মনে হয় না। আচ্ছা একদিন আগে কমেন্ট করেছেন আমাদেরকে নাকি? আচ্ছা ফাইন। লিখেছিলেন আমাদেরকে এতিক, আচ্ছা আউসাফ
সাইহান আন্নান ছিলেন আমাদের সাথে, উনি একা শুনছেন, খুব ভয় লাগছে। জামিল ইসলাম ছিলেন আমাদের সাথে। মমিন হোসেন নীরব লিখেছিলেন খুব ভয় করছে। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, আমি গাইবান্ধা পূর্বপাড়া বালশিঘাট রোড থেকে শুনছি। রিজাউল ইসলাম ছিলেন আমাদের সাথে শরীফ মিয়া, সেই সাথে বরকত ভাই লিখেছিলেন যে আজকে সবগুলো ঘটনায় অসাধারণ ছিল। থ্যাংক ইউ সো মাচ বরকত ভাই আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে ছিলেন আর রোজ, উনি লিখেছিলেন, আচ্ছা ওকে ফাইন, লিখেছিলেন আমাদেরকে সুজন রহমান ভাই, আমি রাঙামাটি থেকে শুনছি, খুব ভালো লাগছে। আচ্ছা সুজন ভাই, আপনার কাছে কত রিকোয়েস্ট করি আমি যে আপনি রাঙামাটিতে থাকেন, আপনার রাঙামাটির আশেপাশের কোনো একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠান। আপনি কি আমাদের কথা শুনতে পান না বলেন দেখি। যাই হোক, লিখেছিলেন আমাদেরকে আবারও সোয়েব বিন কাউসার, সেই সাথে রিয়াজুল ইসলাম ছিলেন আমাদের সাথে, উনি গোডাউন বাজার থেকে শুনছেন। সীমান্ত ইসলাম ছিলেন আমাদের সাথে, সেই সাথে ছিলেন খন্দকার মেহেদী হাসান মানো। লিখেছিলেন আমাদেরকে নূর মমিন হোসেন নীরব। আচ্ছা, একজন ভাই আমাদেরকে রিফাত হোসেন নামে একজন সম্ভবত আমাদেরকে লিখেছিলেন যে ওনার ঘটনা না, ওনার কমেন্ট কেন পড়া হচ্ছে না। ভাই আপনার কথা পড়ে ফেললাম। যাই হোক, হাসিবুর রহমান লিখেছেন যে গল্পটা অনেক সুন্দর। আচ্ছা ওকে ফাইন। লিখেছেন যে রাতুল ভাইয়ের কণ্ঠ আরও ভয়ের করে তোলে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে বায়োজিৎ সরকার ছিলেন আমাদের সাথে, উনি হাই লিখেছেন। হ্যালো ইলিয়াস শেখ লিখেছেন ভাইয়া বেশি বেশি ভয়ঙ্কর গল্প শেয়ার করেন। যাই হোক, আমাদের সাথে যারা যারা যুক্ত হচ্ছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো এই মুহূর্তে আমি আর কথা বাড়তে চাই না, আমাদের স্টুডিওতে আচ্ছা তানিশা তানহা লিখেছিলেন ঘটনাগুলো আজকে সত্যি সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন সামিউল ভাই, ওনার কাছে আমরা আবারও শুনবো আরেকটি ঘটনা। ভাইয়া, এই ঘটনাটা আমার ঘটে যাওয়া আমার এক দাদুর সাথে। আচ্ছা আমার দাদু আর চাচা দুইজন সমবয়সী ছিল। আচ্ছা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। এই ঘটনাটা আনুমানিক আজ থেকে 15 থেকে 16 বছর আগের ঘটনা। জি। তারা এক সময় অনেক ভালো বন্ধু ছিল, তারা যেখানে যেত দুইজনে একসাথেই যেত। তারা দুইজন একদিন একটা জায়গায় যায়, পাশেই ছিল একটা বাঁশঝাড়ের মানে ভেতর দিয়ে রাস্তাটা চলে গেছে, বাঁশঝাড়ের ভেতর দিয়ে রাস্তাটা গেছে এবং সামনে একটা কবরস্থান। আচ্ছা, তারা এক জায়গায় গান শুনতে যায়, তখন আগের কালে ছিল মানে বেহুলার গান, এই গান শুনতে গেছিল তারা। সেই গান শুনে ফেরার পথে তারা ওই পথ দিয়ে আসছিল। আচ্ছা, এই পথ দিয়ে আসার সময় তারা বাঁশঝাড়ের ওখানে আসছে, আসার পরে কবরস্থানে একটা এলোমেলো একটা শব্দ শুনতে পাচ্ছে, মানে কেউ যেন কাউকে ডাকছে বা কোনো একটু মানে একটা জায়গায় যে বাড়ি দিলে যে শব্দটা হয় এরকম একটা শব্দ শোনা যাচ্ছে। তারা এক সময় লক্ষ্য করলো যে শব্দটা আরো মানে তাদের দিকে এগিয়ে এসছে। তারা ওখানে থেমে গেল, যেটা কিসের শব্দ হতে পারে। তারা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রইলো, দুইজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলো, দুই বন্ধু দুইজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলো, কারণ দুইজনে তখন অনেকটা ভয় পেয়ে গেছিল। চারিদিকে শুধু বাঁশঝাড় আর সামনে একটা কবরস্থান, এখানে ভয় পাওয়াটা স্বাভাবিক। তারপরে এখানে আলাদা একটা শব্দ। তারা ওখান থেকে কিছুটা এগোতে গেল, কিন্তু একটা বিড়াল, হঠাৎ করে একটা বিড়াল তাদের রাস্তা কেটে গেল। তারা অনেকটা ভয় পেয়ে গেল। বিড়ালটা একদম সাদা ছিল, মানে এমন একটা চেহারা ছিল বিড়ালটা, সাধারণ বিড়াল থেকে অনেকটা সাদা। তারা আরো অনেকটা ভয় পেয়ে গেল। তারা সেটা পরোয়া না করে সামনের দিকে এগিয়ে গেল। একদম বাঁশঝাড়ের শেষের দিকে যাওয়ার পরে তারা লক্ষ্য করলো পিছনে তাদের কে যেন তার পিছে পিছে আসতেছে। তারা পিছনে লক্ষ্য করলো, কিন্তু কাউকে দেখতে পারলো না। একজন ঘাড় ঘুরে পিছনে দেখতে চাইছিল, কিন্তু আরেক বন্ধু তাকে নিষেধ করলো, আমার দাদু যিনি, সে তাকে নিষেধ করলো যে ঘাড় ঘুরে দেখা যাবে না, দেখলে পুরো শরীরটা ঘুরে দেখতে হবে, কারণ ঘাড় ঘুরে দেখলে বিপদের আশঙ্কা আছে। তারা যখন বাঁশঝাড়ের শেষের দিকে গেল তখন লক্ষ্য করলো যে তাদের পেছনে কেউ আছে, এই জন্য তারা বারবার ঘুরে ঘুরে দেখতেছে। তারা বাঁশঝাড় থেকে বের হলো, বের হওয়ার পরে লক্ষ্য করলো সামনে একটা সাদা কাপড় পরে কে যেন আছে দাঁড়িয়ে। তাদের পিছনে ধাওয়া করছিল, কিন্তু এখন সামনে। মানে শীতের রাত ছিল, এই কারণে তাদের ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, কারণ বেশিরভাগ অনুষ্ঠান শীতের রাতেই হয়। বেশি রাত হয়েছিল, রাত আনুমানিক 2টার মতো বাজে। এখন মনে হচ্ছে সামনে কেউ দাঁড়িয়ে আছে। তারা সামনের দিকে আগানোর সাহস পাচ্ছে না। তারা এক সময় অন্য পথ ধরে যাওয়ার চিন্তা ভাবনা করলো। ওই পথের পাশে আর একটা ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের একটা আল ছিল, গ্রাম্য ভাষায় যেটাকে বলা আল। তারা ওই আলের পথটাকে বেছে নিল যাওয়ার জন্য। তারা ওই দিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে সামনে একটা পুকুর আছে, পুকুরের সাইড দিয়ে পুকুরের পাড় দিয়ে আবার যেতে হয়।
তারা ওই পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় পুকুরে অনেক মানে মনে হচ্ছে যে মাছ লাফালাফি করতেছে, অথচ তারা ওখান থেকে ভুট্টাকে ইয়া করে ধুয়ে এদিকে দিয়ে চলে আসছে। মনে হচ্ছে পানিটা অনেক ইয়া করতেছে, লাফালাফি করতেছে। তারা সামনের দিকে যায়, পুকুরটা অনেক বড় ছিল। পুকুরটার নাম বলি, পুকুরটা গড়দিঘি নাম ছিল। আচ্ছা আচ্ছা। এই গড়দিঘির পাড় দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আচ্ছা। এক সময় তারা গড়দিঘির পাড় দিয়ে তাদের বাড়িতে যাতে একটু সুবিধা হয়, এই কারণে তারা গড়দিঘির পাড় দিয়ে আসতেছে। আচ্ছা। আর প্রথম পথটা ছিল অন্য দিক দিয়ে, সেটা রাস্তাটা মানে একটু রাস্তাটা একটু দূরে হয়, কিন্তু এই যে গড়দিঘির পাড় দিয়ে যদি ওনারা যান তো সেক্ষেত্রে মানে খুব দ্রুত যাওয়া যায় বাসায়। জি জি। আচ্ছা। তারা গড়দিঘির পাড় দিয়ে আসছিল, সামনে একটা বেলগাছ ছিল, পাড়ের উপরে একটা বেলগাছ ছিল পাড়ের পশ্চিম পাশে। বেলগাছের নিচ দিয়ে আসলো, তখন কোনো সমস্যা হয়নি। বেলগাছটা পার হওয়ার পর আরেকটা বট গাছ, তারা বট গাছের ওখানে আসছে। আসার পরে মনে হচ্ছে কেউ যেন বট গাছের ডালপালা ধরে নাড়াচ্ছে। তারা অনেক ভয় পেয়ে গেল। বট গাছের সামনে একটা ফাঁকা জায়গা আছে প্রায় উঠানের মতো, তারা ওখানে দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে কেউ যেন ডালগুলো নাড়াচ্ছে। তারা ভয়েতে ওখানে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর নাড়ানাড়ি একদম বন্ধ হয়ে গেল। শীতের রাত তো, চারিদিকে কুয়াশা, একটু কিছু দেখা যাচ্ছে না। তারা আস্তে আস্তে আগেচ্ছে। এক সময় যখন বটের গাছের নিচে গেল, তখন মনে হচ্ছে কেউ একটা বটের গাছের উপরে বসে আছে। আচ্ছা। তারা অনেক তার দিকে তাকালো। একজন সাহস করে বলল, কে রে ওখানে? তুই এত রাতে এখানে কি করিস? কোনো সারা শব্দ নেই। তারপর আরেকজনও বলল, তুই কে এখানে, কি করিস তুই এত রাতে? সে ডালের উপরে বসে আছে, কিন্তু কোনো কথাবার্তা নাই, সেই সাদা কাপড় পরা লোকটা। তারা এক সময় ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সামনে কাঁঠাল গাছের সারি ছিল, সেই কাঁঠাল গাছের সারি দিয়ে তারা বাড়ির দিকে রওনা দিল। তারা বাড়ির কাছাকাছি যাওয়ার আগে ওখানেও একটা বাঁশের ছিল, রাস্তার সামনে বাঁশের ছিল, আর এক সময় ওখানে ধান ভাঙা মেল ছিল। তারা ওখানে যায়। যাওয়ার পরে মনে হচ্ছে বাঁশগুলো নাড়াচ্ছে, যেরকম করে গাছের ডালটা নাড়াচ্ছিল ওই রকম করে মনে হচ্ছে গাছটাও তাদের নাড়াচ্ছে। তারা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে এক সময় জমির মধ্যে নামিয়ে সে লুকিয়েছিল। রাত প্রায় তখন 3টার মতো বাজে। তারা ওখানে লুকিয়ে আছে। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। তারা মনে করছে আর মনে হয় নাই। তারা সামনের দিকে যাচ্ছে বাঁশঝাড়ের নিচ দিয়ে, তখনও কোনো সমস্যা নাই। কিন্তু ওরা সামনের দিকে যাওয়ার পর মনে হচ্ছে আবার কেউ ওদের পিছু নিয়েছে। এই ঘটনাটা ঘটছিল, মনে করছিল যে পিছনে তাদের কেউ আছে। আচ্ছা। একজন পিছনে তাকাচ্ছে, দেখে যে কেউ নেই। আবার সামনের দিকে আগাচ্ছে, আবার দেখতেছে পিছনে কেউ নেই। এক সময় তারা অনেকটা পথ প্রায় বাড়ির কাছাকাছি আসে। সেই দিনের মতো ঘুমিয়ে যায়। পরদিন সকালে পাশে একজন কবিরাজ ছিল, তারা কবিরাজের কাছে যায় পরামর্শ নেওয়ার জন্য। কবিরাজ তাদেরকে বলে, তোদের অনেক রাত করে ফেরাটা ঠিক হয়নি, এরপর থেকে এত রাতে করে কখনো বেরোবি না। তারা এক সময় কবিরাজকে পরদিন তারা রাত্রে নিয়ে যায়। বেশি রাত না, প্রায় 9টা 9:30টার মতো এরকম সময় তাকে ওই জায়গাটাতে নিয়ে যায়, যে জায়গাটাতে তাদেরকে ভয় দেখাচ্ছে। ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার পর কবিরাজ তার অনেক মন্ত্র দিয়ে করে অনেক ঝাড়ফুঁক করার পরে তাকে করতে পারেনি। এক সময় তারা কবিরাজকে নিয়ে চলে আসে রাত 10টা, আনুমানিক 10টার দিকে। পরদিন কবিরাজ এদের দুজনকে ডাকে সকালে। তারা বলে যে এই শক্তিটা অনেক ছিল, এই শক্তিটা এখনো মুক্তি পাচ্ছে না, মানে অনেকদিন যাবত এটা আটকা পড়ে আছে, এটা মুক্তি পাচ্ছে না। যে কোনো একটা ওসিলা এটা মুক্তি দেওয়া যাবে। মানে কবিরাজ তাদেরকে বলতেছে আমি এটাকে মুক্তি দিতে পারবো। সেই কবিরাজকে সাথে করে ওই দুইজন, আমার দাদা আর চাচা, এক সময় একটা জায়গাতে যায় যেখানে একটা লোক ছিল অনেক বছর আগে অনেক ঘোড়া পালতো, প্রায় 10 থেকে 15 বছর আগে ঘোড়া পালতো। এখন যেখানে গেছে সেখানে 10 থেকে 15 বছর আগে ঘোড়া পালতো। সে ঘোড়াগুলো যখন মারা যায় এক জায়গায় সেই ঘোড়াগুলোকে পুঁতে রাখতো। সে বলছে এই ঘোড়ার মাথাটাকে যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে আমরা শক্তিটাকে দমন করতে পারি। তারা এক সময় এই ঘোড়ার মাথাটাকে নিয়ে আসে, ওখান থেকে তুলে নিয়ে আসে। তখন মাংস ছিল না, কারণ অনেক বছর আগে পুঁতে রাখা। সে ঘোড়ার মাথাটাকে তারা নিয়ে আসে, বাড়িতে নিয়ে এসে আমাবস্যার রাতে ওই বাড়িতে নিয়ে আসার পর তারা যে বাড়িতে যে জাগ্রত করবে ঘোড়ার মাথাটা, যেখান থেকে নিয়ে আসছে ওখানে তো জাগ্রত করা যাবে না, কারণ ওখানে অনেক বিপদ আছে। তারা বাসায় নিয়ে এসে যে জাগ্রত করবে, তার বাড়িটা ছিল ওয়ালের, কিন্তু উপরে টিনের চাল ছিল। মনে হচ্ছে কে যেন ঝুরা মাটি করতেছে, মানে ঝুরা মাটিটা তার টিনের চালের উপর ছিটাচ্ছে। এটা বোঝা যাচ্ছে স্পষ্ট, তিনজনেই বুঝতে পারতেছে ঝুরা মাটি তার এর উপর ছিটাচ্ছে।
একসময় তারা দুইজন অনেক ভয় পেয়ে গেল, আমার দাদা আর চাচা। কবিরাজ তো ভয় করে না, কারণ তারা নিত্যদিনের সঙ্গী এগুলো, মানে তাদের অভ্যস্ত, তারা এই কাজে। হ্যাঁ, এই কাজে তারা অভ্যস্ত। হ্যাঁ। একসময় এই শব্দটা থেমে গেল, আবার এদের দরজা এসে কে যেন ধাক্কাচ্ছে, ঠক ঠক করে আওয়াজ করতেছে দরজা এসে। তারা দুইজন তো অনেক ভয় পেয়ে গেছে। এক সময় এই কবিরাজ অনেক তন্ত্র মন্ত্র পড়ার পর এই ঘোড়ার মাথাটাকে জাগ্রত করে। আচ্ছা। জাগ্রত করার পর এই ঘোড়ার মাথা নিয়ে তারা পরদিন, মানে অমাবস্যার রাতের পরের দিন রাত্রে আবার এরা যায় সন্ধ্যার সময়। হ্যাঁ। সন্ধ্যার সময় যাওয়ার পরে তারা ওখানে আবার বসে, ধ্যানে বসে ঘোড়ার মাথা সহকারে তারা তন্ত্র মন্ত্র দেয়, দিয়ে কবিরাজ ওখানে ঝাড়ফুঁক করে। এক সময় ওখানে কবিরাজ একটা তাবিজ পুঁতে রাখে, যাতে এই শক্তিটা পরবর্তীতে ওই জায়গাতে আর না আসতে পারে। পরে ওখান থেকে চলে আসে সবাই, ওইরকম করে তাবিজ পুঁতে রেখে চলে আসে। পরের দিন আবার এদের দুজনকে কে জানি ফলো করে। এরা দুইজন যখনই রাত্রে বের হয়, কে যেন এদেরকে ফলো করে, কারণ এরা দুজন বন্ধু ছিল, দুইজন যেখানে যেত একসাথে যেত। এদেরকে কে যেন ফলো করে। এইরকম 2-3 দিন যাওয়ার পরে তারা আবার কবিরাজের কাছে গেল, বললো, চাচা এইরকম আমাদের যে আবার ফলো করতেছে। কবিরাজ তো তাদেরকে বলে যে সমস্যা নাই, এরকম একটু একটু হয়, কারণ একটা মাথা জাগ্রত করার পর কিছুদিন জ্বালায়, মানে বিভিন্ন সমস্যা করে তারা। জি, বিভিন্ন সমস্যা করে। এক সময় তারা কবিরাজকে সাথে করে নিয়ে আবার ওই জায়গাতে যায় দেখতে, যে আমরা যে তাবিজটা পুঁতে রেখেছিলাম এই তাবিজটা কি এখনো আছে কি নাই। তারা দেখে ওখানে তাবিজটা ছিল না, কোনো এক ফকির বা ওইরকম তাদের পেশারের লোক ওটা তুলে ফেলেছে। আচ্ছা আচ্ছা। এই তুলে ফেলার কারণে ওটা আবার এদের ফলো করে। পরবর্তীতে তারা এই যে ঘোড়ার মাথাটা নিয়ে এসেছিল, এই ঘোড়ার মাথাটা ওখানে নিয়ে যায়, আবার যেখানে তাবিজ পুঁতে রেখেছিল ওখানে জাগ্রত করে। করার পরে এখানে এক এক করে 4 গানিতে 4টা তাবিজ পুঁতে রাখে, মানে যে পুকুরটা ছিল 4 গানিতে 4টা তাবিজ পুঁতে রাখে। আচ্ছা আচ্ছা। এই তাবিজটা পুঁতে রাখার পর আর ওখানে তেমন কিছু দেখা যায় না। প্রায় 1 বছরের মতো চলে গেছে। আমার যে চাচা ছিল, ওনার চাচার বাপ ছিল, মানে একটু বয়স্ক, চলে ফিরতে বেড়াতো। আচ্ছা আচ্ছা। ওই লোক একদিন বাড়িতেই রাত্রি উঠছে, মানে ঘুম ধরতেছে না, রাতে উঠে বাড়ির পিছনে হাঁটাহাঁটি করতেছে। আচ্ছা। এমন সময় দূরে কে যেন দাঁড়িয়ে আছে, তার মনে হচ্ছে কে যেন দূরে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। সে এক সময় আগিয়ে যায়, যে বয়স্ক লোক ছিল একটু সাহসী ছিল, সে তার দিকে এগিয়ে যায়, কিন্তু তাও সে সরছিল না, মানে সে সাদা কাপড় পরা লোকটা সরছিল না, স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার গায়ের লোম একদম দাঁড়িয়ে যায়, হঠাৎ তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। সে অনেক ভয় পায়। তারপরও সে ওখানে অনেক ছুড়াটুরা পরে। সে এক সময় মসজিদের ইমাম ছিল, সে অনেক ছুড়াটুরা পরে ওখানে। পরে কোনো কাজ হচ্ছিল না। তার গালায় একটা তাবিজ ছিল, এই তাবিজটা সামনে দেখানোর পরে সে এটা চলে যায়। তার বাড়ির উপরে বাস যাচ্ছিল। এক সময় সে রুমে আসার পরে শুয়ে পড়ে। আবার সে বাস যেন তার টিনের চালের উপরে বাসটা নাড়াচ্ছে, শব্দ হচ্ছে, তার টিনের চালের উপর বাসটা নাড়াচ্ছে। সে হঠাৎ এরকম করে বের হয় যে আমি ওটাকে পাঠাই দিলাম, সে আবার কে আবার এরকম করতেছে। সে দেখে যে বাসটা হেলে আছে, তার বাড়ির উপরে সবগুলো বাস হেলে আছে। আচ্ছা। বাসগুলো নাড়াচ্ছে, মানে যে সাদা কাপড় পরা লোকটা ছিল সে এখন বাসের উপরে চড়ে লড়াচ্ছে। একসময় সে তাবিজটা আবার বের করে, ঝাড়ফুঁক করে তার উপরে করে। এরকম 1-1.5 বছর পরে তাকে আর দেখা যায় না। আবার যখন এরকম ঘটনা ঘটে, তার স্ত্রী, মানে আমার যে চাচা ছিল তার মা, তার স্ত্রীকে আবার ভয় দেখায়, মানে ওই দাদুর স্ত্রীকে আবার ভয় দেখায়। ভয় দেখানোর পরে এক সময় বলছিল, এখন কথা বলতেছিল যে তোর বংশকে আমি নির্বংশ করে দেব। আচ্ছা। কারণ আমার যে ঘোড়ার মাথা ছিল, এই ঘোড়ার মাথা তোরা জাগ্রত করিস, তোর বংশ আমি নির্বংশ করে দেব। সে মহিলা মানুষ অনেক ভয় পেয়ে যায়। এক সময় তার স্বামীকে সবকিছু খুলে বলে যে এরকম আমাদের বাচ্চারে এরকম কিছু আছে। এই আগের যে লোকটা ছিল ঘোড়া পালতো 10-15 বছর আগে, তার ঘোড়ার যে এটা ছিল, মানে ঘোড়াশাল, তার বাড়ি থেকে একটু দূরে 1/2 কিলো মতো হবে, তার বাড়ির কাছে একটা বাজার ছিল। ওই বাজারের ওখানে সে ঘোড়ার মাথাগুলো পুঁতে রাখতো। ওখানে কিছুদিন ওই সাদা কাপড় পরা লোকটাকে দেখা যায়। আবার রাতে অস্বাভাবিক কিছু শব্দ শোনা যায়। একসময় এই ছিল যে হুজুর, একসময় মসজিদের ইমাম ছিল এই দাদু,
তিনি ওখানে অনেক তন্ত্রমন্ত্র পড়েন, মানে দোয়া কালাম পড়েন। পড়ার পরে ওখানে কোনো কাজ হয় না। এক সময় কিছুদিন যাওয়ার পরে আবার ওই রকম শুরু করে দেয় অত্যাচার। আচ্ছা, বাঁশগুলো টিনের উপরে নাড়াচাড়া করে, করে। তার যে ছেলে ছিল, যে ওই যে রাতে ভয় পেয়েছিল গান শুনতে থেকে আসে, সে এবং তার ছেলে ওখানে কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজকে ডেকে নিয়ে আসার পর একরকম পাতা খেলা যেটাকে বলে, সে পাতা খেলা দিয়ে থাকে। এই পাতা খেলা দেওয়ার পর ওখানে কিছুদিন ওটা দেখা যায় না। এখন এই দাদু তো অনেক দুশ্চিন্তা মুক্ত হয়ে গেল, কারণ ওটা আর দেখা যাচ্ছে না দীর্ঘদিন। সে একদিন হঠাৎ রাত্রে ঘুম থেকে ওঠে, ওই আগের মতো তার ঘুম ধরতেছিল না। আচ্ছা, সে হাঁটাহাঁটি করতেছে, এক সময় বাঁশ একটা তার মাথার উপরে এসে পড়ে, সোজা মাথায়। আচ্ছা, তার মনে হচ্ছিল মাথায় অনেক জোরে আঘাত পেয়েছে। সে তেমন কিছু মনে করছিল না, কিন্তু মাথায় আঘাত পাওয়ার পরে তার মাথা থেকে রক্ত পড়ছিল। এই রক্ত পড়ার পরে সে পরদিন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর তাকে ডাক্তার দেখানো হয়, অনেক কবিরাজ দেখানো হয়, তাকে কোনোভাবেই ভালো করা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, তার মাথায় যে আঘাতটা পেয়েছিল ওখানে অনেক এক সময় ঘা হয়ে যায়। ঘা হওয়ার ফলে ওখানে ইনফেকশন হয়, এক সময় লোকটি মারা যায়। ঠিক মারা যাওয়ার 1 বছর পর আবার ওই ঘটনা শুরু হয়। এই ঘটনাটা শুরু হয় তার স্ত্রীর সাথে। সে আগেই বলেছিল তার বংশকে নির্বংশ করবে। তার স্ত্রী অনেক সময় দেখতে পায় যে বাঁশের উপরে কে যেন বসে আছে, বাঁশটা নাড়াচ্ছে, বাঁশটা টিনের উপরে নাড়াচাড়া করতেছে, আবার টিনের চালের উপর ঢাল দিচ্ছে। এরকম চলতে থাকে কিছু বছর। 2-3 বছর চলার পর আমার দাদুর সাথে যে চাচা ছিল, তারা একসাথে যে 2 বন্ধু ছিল, আমার দাদু তো মারা যায়, কিন্তু ওই চাচা মানে ধান কাটার সময় বাড়ির পাশে একটা জমি ছিল, সে জমিতে ধান কাটছে। আচ্ছা, ধান কেটে রাখছে, অনেক বড় জমি। তখন চোরের একটু উপদ্রব ছিল, ধান কেটে ওখানে রাখছে, সে ওখানে একটা ডেরা তুলছে যে ওখানে রাত্রে থাকবে। এর আগেও কিছুদিন তাকে অত্যাচার করছিল ওই যে আগের সাদা কাপড় পরা লোকটা ছিল। এই ঘোড়ার মাথা তোলার কারণে তাকে কিছুদিন অত্যাচার করছে। তো কিছুদিন পরে ধান কাটি নেয়, প্রায় 1.5 বিঘা জমির মতো ধান কেটে নেয়। কেটে নিয়ে ওখানে ছিল, মানে ডেরা তুলছিল, ওখানে রাত্রে থাকার জন্য ডেরা তুলছিল। তার স্ত্রী সন্তান বাড়িতে থাকে, তিনি ওখানে ডেরা তুলে থাকে ধান পাহারা দেওয়ার জন্য। সে এক সময় ধান পাহারা দিতে দিতে রাত গভীর হয়ে যায়। সে 10টার মতো এইরকম সময় শুতেছে, মানে ঘুমানোর জন্য। সে এক সময় রাত 12টা থেকে 12:30টার সময় জাগ্রত হয় একটা ডাকে। সে ডাকটা ছিল ওনার স্ত্রীর। ওনার স্ত্রী ওনাকে ডেকে বলতেছে যে, নামটা হাইড রাখলাম, যে উঠতেছেন না কেন, খাওয়া দাওয়া করেননি, খাওয়া দাওয়া আরো কত রাতে করবেন, রাত তো অনেক হয়ে গেল। সে মনে মনে ভাবতেছে আমি তো খাওয়া দাওয়া করে এখানে এসছি, খাওয়া দাওয়া করার পরে এখানে আসছি, তাও আবার আমাকে ও কেন ডাকতেছে। সে 2টা ডাক দিছে, 2টা ডাক দেওয়ার পরও সে একবার ডাক দিছে, সে জবাব দেয়নি, মানে কোনো আওয়াজ দেয়নি। দ্বিতীয় ডাক দেওয়ার সময় জবাব দিছে যে কি হয়েছে, আমি তো ভাত খেয়ে এসলাম, তুমি এখন আবার আমাকে ডাকতেছো কেন। আসলে সেটা ওনার স্ত্রী ছিল না, ওটা রূপ ধরা একটা শয়তান ছিল, অন্য কেউ ছিল। সে এক সময় তাকে ডেকে তোলে, সে বাইরে আসে, আবার বলে যে তুমি খেয়ে আসলে না, অনেকক্ষণ হয় তুমি চলে আসছো, এত রাত হয়েছে তুমি খাওয়া দাওয়া করলে না, ধানগুলো এখনো পাহারা দিতে হবে, কে চুরি করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সে পিছন পিছন তাকে ডাকে, তার বাড়ি একদিকে, তাকে ডাকে তার অপর দিকে একটা বাজার ছিল তার জমির উপরে, সে বাজার দিকে ডাকে, কয় তুমি ওদিকে ডাকতেছো কেন আমাকে, আমার বাড়ি তো এইদিকে। কয় এখন বাড়িতে যাব না, আমার মেয়ের বাড়ির দিকে যাব, মেয়ের বাড়িতে খানা খাবো। আচ্ছা আচ্ছা, তার মেয়ের বাড়ি অবশ্য ওইদিকে ছিল, তার অপর দিকে তার বাড়ি ছিল, ওইদিকে তাকে ডাকতেছে। এক সময় বাজারের নিচে যখন যায়, বাজারের সাথে একটা কবরস্থান ছিল, আর পাশে সুপারি বাগান ছিল। সে কবরস্থানের ওখানে যাওয়ার পর ও বলতেছে যে আমরা এই পাশ দিয়ে যাব না, কবরস্থানের সাইড দিয়ে যাব। আচ্ছা আচ্ছা, বারবার উনি মত চেঞ্জ করছিলেন। জি, উনি মত চেঞ্জ করছে, ওনার মত অনুযায়ী যেতে হবে। উনি কবরস্থানের পাশাপাশি যখন যায়, প্রায় কবরস্থানের কাছাকাছি গেছে, এমন সময় কবরের মধ্যে থেকে আরো 2 জনকে দেখা যাচ্ছে, সাদা কাপড় পরা, কাপড়ের কাপড় পরা। তারা 2 জনও দাঁড়িয়ে আছে, এনাকে ডাকতেছে আসো আসো, এভাবে ডাকতেছে। ইনি এক সময় অনেকটা এগিয়ে যায়, এনার সাহস আছে যে আমার স্ত্রী আছে সাথে, আমি এগিয়ে যাওয়া যায়। তার স্ত্রীর নাম বলে বলতেছে যে আসো আমার সাথে আসো, সমস্যা নেই, বললে কিছু না, কেউ আমাদেরকে ভয় দেখানোর জন্য এরকম করতেছে। আচ্ছা আচ্ছা, মানে ওনার বিশ্বাস অর্জন করছিল, উনি বিশ্বাস অর্জন করছিল।
এক সময় তার স্ত্রী হিসেবে এমন বিশ্বাস অর্জন করছিল, তার পিছন পিছন মানে চলে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। কবরস্থানের শেষের দিকে যাওয়ার পরে তার স্ত্রী তাকে পিছন থেকে ধরে, মানে সে সামনে, তার স্ত্রী পিছনে। আচ্ছা আচ্ছা। তার ঘাটটা এরকম করে তার ধরে, স্ত্রী রূপে যে জিনিসটা ছিল আর কি, তার পিছনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। তার স্ত্রী তাকে পিছন থেকে এক সময় ধরে, ধরার পরে পিছনের দিকে এইভাবে তাকায়, এভাবে তাকানোর পরে তাকে এক সময় ফেলে দেয়। আচ্ছা আচ্ছা। সুপারির যে গাছগুলো ছিল একবারে 7-8টা গাছ ওনার গায়ের উপর এসে পড়ে, মানে ধাক্কা দেয়। আচ্ছা আচ্ছা। এই ধাক্কা দেওয়ার ফলে তিনি অনেকক্ষণ ওখানে অজ্ঞান অবস্থায় ছিলেন। পরদিন তাকে অনেক খোঁজাখুঁজি করা হলো। তার যে আসল স্ত্রী সে তাকে খুঁজতে বেরোলো, কারণ তিনি জানতো যে তিনি আজকে ডেরা তুলে ওখানে থাকবেন ধান পাহারা দেওয়ার জন্য। সে ওখানে ডেরাতে গিয়ে দেখে ওখানে কোনো লোক নেই। আচ্ছা আচ্ছা। এক সময় তাকে খোঁজাখুঁজি করার পরে গোরস্থানের দিকে পাওয়া যায়। জি। গোরস্থানে যাওয়ার পরে দেখে ওখানে সুপারি গাছগুলো আগের মতোই ছিল, কিন্তু উনি পড়ে আছে। আচ্ছা আচ্ছা। মানে একদম মরার মতো পড়ে আছে। জি জি জি। তাকে এক সময়, সেই সময় তার গায়ের উপর কোনো সুপারি গাছ ছিল না, সে সময় তার গায়ের উপরে কোনো সুপারি গাছ ছিল না, কিন্তু আঘাতের দাগ ছিল। আঘাতের দাগ ছিল, আচ্ছা জি জি। তারপর এক সময় তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে ডাক্তার ডাকে, পাশে ডাক্তার ছিল, ডিসপেন্সারি ছিল, ওখান থেকে ডাক্তার ডাকে, স্যালাইন টেলাইন দেয়। এক সময় জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে তার সব ঘটনা ওখান থেকে আমরা শুনি। এইভাবে কেটে যায়, যার পরে প্রায় 1 বছরের মতো কেটে যায়। জি। রমজান মাস, রমজান মাসের মধ্যে উনি খাওয়া দাওয়া করছে, হ্যাঁ, মানে শেষ রাতে খাওয়া দাওয়া করেছে, এখন শোবে। শেষ রাতে খাওয়া দাওয়ার মানে নামাজও পড়ছে, পড়ে এসে শোবে। শোয়ার পরে তার বাসার উপরে যে বাজার ছিল, বাজারটা আবার ওই টিনের চালের উপর নাড়াচাড়া করতেছে, ঠিক যেরকম 2-3 বছর আগে যেরকম ঘটছিল। তার বন্ধু দাদু তাকে যেভাবে মেরে ফেলেছিল, সে তার বাসার উপরে যেরকম করছিল, তার বাসার উপরে একই শব্দ করতেছে। আবার ঢেল দিচ্ছে, মনে হচ্ছে কে যেন বিকট শব্দে মানে ঢেলগুলো দিচ্ছে, বড় বড় ঢেল। জি জি জি। তারা তো স্বামী স্ত্রী দুইজনে ভয় পেয়ে যায়। শেষ রাত, রমজান মাসের শেষ রাত। আচ্ছা। এক সময় সে ওখান থেকে ঘুম থেকে ওঠে, তার সাহস ছিল যে সমস্যা নাই, আমরা তো কিছু করতে পারবে না। পরে সে ওঠে, কিছুই দেখতে পারে না। পরের দিন কবিরাজকে ডাকে, বাড়ি বন্ধ করে নেয়। আচ্ছা। বন্ধ করে নেয়, তারপর কিছুদিন ওরকম হয় না, প্রায় এরকম 5 বছরের মতো কেটে যায়। আবার এরকম স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। তখনও ছিল রমজান মাস, মানে এখন দেখা যাচ্ছে যে এমনি দিনে দেখা যাচ্ছে না, রমজান মাস করে ওনাকে দেখা যাচ্ছে। এই রমজান মাসে তার দরজা এসে ধাক্কাচ্ছে। তার স্ত্রী গেছে তার মেয়ের বাড়িতে, কিছু দূরে তার মেয়ের বাড়ি। সে বাড়িতে একা, গরুর যে ঘর ছিল, গোয়ালঘর, সেই গোয়ালঘরে তিনি ছিলেন। আবার আগের মতো বাজার করতেছে, দরজা ঠকঠক করে একবার, বাজার একবার নাড়ায়, এরকম করে 10 মিনিট পর পর বা 2 মিনিট পর পর এরকম করে একটা শব্দ করে। এক সময় তাকে ডেকে তোলে, মানে বিছানা থেকে ডেকে তোলে, দরজা ঠকঠক করে তার স্ত্রী গলায়, যে বলতেছে আমি আর রাতে ওখানে থাকবো না, আমি চলে আসছি মেয়ের বাসা থেকে, তুমি ওঠো। সে উঠে দরজা খুলে দেখে কেউ নেই। সে এক সময় বাথরুমের দিকে যায়, সে এমন ভাবে পিছলে পড়ে যায়, মনে হয় ওখানে কাদা ছিল, কিন্তু তখন কোনো বৃষ্টিও ছিল না, কাদাও ছিল না। তখন সে ওখান থেকে চলে যায় সামনের দিকে, কাদায় পিছলে পড়ে যায়, যাওয়ার পরে ওখানে হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। পরদিন তার কাদায় পিছলে পড়ে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, জি। অথচ ওখানে কোনো কাদা ছিল না, একদম শুকনা জায়গা ছিল। আচ্ছা। পরদিন তার স্ত্রী তাকে নিয়ে আসে, কবিরাজকে ডাকা হয়। তার একটা অসুখ হয়, মানে জ্বর আসে। এই জ্বর আসার ফলে সে কিছুদিন এরকম জ্বরে ভুগছিল। এক সময় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, মানে তার অসুখটা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। বৃদ্ধি পাওয়ার পরে সে রোগা হয়ে যাচ্ছিল, মনে হয় তার শরীরে শুধু হাড় আছে, মাংস নাই, এরকম অবস্থা হয়ে গেছে। এই আগের ঘটনাগুলো আবার হয়। সে একদিকে আঙ্গুল দেখিয়ে বলে যে সে আসছে, আমাকে ধরতে আসতেছে, এভাবে বলতেছে। এভাবে কিছুদিন যায়, সে খেতে পারে না, মানে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না। একজন লোক স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া না করতে পারলে সে এমনিতেই অসুস্থ হয়ে যায়, তার উপরে সে অসুস্থ। এভাবে অনেক ডাক্তার দেখানো হয়, অনেক দূর দূরের ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো কাজ হয় না। এক সময় শেষে বাসায় নিয়ে আসা হয়, মুন্সিকে ডাকা হয়, মসজিদের ইমামকে, ইউনুস খতম করা হয় যে এনার আর টেকা সম্ভব নয়, এনাকে মৃত্যুবরণ করতে হবে। সে এক সময় ইউনুস খতম করার পরে ইনি 2-3 দিনের মধ্যে মারা যায়। সে মারা যাওয়ার পরে তার যে ছেলে এবং স্ত্রী তারা ছিল, তার স্ত্রীকে 2 দিন পরে স্বপ্ন দেখায় যে অনেক বছর আগে তোর স্বামী আর তোর শ্বশুর, মানে
তো স্বামীর যে বন্ধু শ্বশুর, উনি ঘোড়ার মাথায় একটা জাগ্রত করছিল। আচ্ছা আচ্ছা। এই ঘোড়ার মাথার ফলে এতদিন ধরে আমি তোদের পেছনে রেখে আছি, আমি তোর বংশকে নির্বংশ করে দেব, এভাবে বলে। সেদিন স্বপ্নটা ওই পর্যন্ত দেখে, পরদিন তার আবার ফকিরকে ডেকে নিয়ে এসে পাতা খেলা দেয়। এই দেওয়াতে পরবর্তীতে আর এই ঘটনাটা দেখা যায়নি। আচ্ছা আচ্ছা। তারপর দাদা মারা যায়, অনেক বছর হয়ে গেছে, প্রায় 2-3 বছর। আচ্ছা আচ্ছা। ঘটনাটা এখান থেকে শেষ। বেশ লম্বা একটা ঘটনা ছিল প্রিয় লিসনার, এবং সেই সাথে চমৎকার তার উপস্থাপন ছিল ঘটনার যে প্রেক্ষাপটগুলো উনি অসাধারণভাবে আমাদেরকে বুঝিয়ে শেয়ার করলেন। আমার কাছে চমৎকার লেগেছে। আসলে এই ধরনের ঘটনাই চাচ্ছিলাম ভূতবেলায়। তো অনেক অনেক ধন্যবাদ সামিউল ভাইকে, কি চমৎকারভাবে তিনি আমাদেরকে সেই ভৌতিক একটা ঘটনা শোনালেন আমাদেরকে, এবং সেই গড়দিঘি নিয়েই একটা ঘটনা ছিল। আমি চেয়েছিলাম অনেক সময় যে যেহেতু গড়দিঘি একটা অলৌকিকভাবে তৈরি হয়েছিল, একটা গল্প শোনা যায় লোকমুখে, তো আমরা আসলে সেই স্থানের আশেপাশের একটি ঘটনা আমরা শুনলাম সামিল ভাইয়ের থেকে। আপনাদের কার কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি, এবং সেখানে লাইভে কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। আর আমাদের স্টুডিওতে অতিথি আছেন, যেহেতু আমরা সময় খুব কম, কয়েকটা কমেন্ট পড়বো, তারপর আমাদের অতিথি লাদেন ভাইয়ের কাছে চলে যাবো একটি ঘটনা শুনতে। ইতি আতিক হাসান জোবাহের ছিলেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি। ফাহাদ লিখেছিলেন আমাদেরকে। পাপ্পু শেখ ভাই লিখেছিলেন, যুক্ত হয়ে গেলাম ঢাকা থেকে। দূরে থাকলেও ভূতবেলা মিস করা যাবে না। ভূতবেলা মিস করা অনেকটা কাচ্চি বিরিয়ানি মিস করার মতো। পাপ্পু ভাই, আপনি আসলে লোভ করিয়ে দিলেন। আসলেই আপনার ভালোবাসার কোনো প্রতিদান হয় না, আপনাদের ভালোবাসার কোনো প্রতিদান হয় না যারা ভূতবেলা শুনছেন এবং শুরু থেকে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই, উনি লিখেছেন বিড়ালের গল্পটা অসাধারণ। পাপ্পু ভাই লিখেছিলেন যে রাতুল ভাই, ভূতবেলার লাইভ ছাড়া অসম্পূর্ণ লাগে, যখন আপনি সবার কমেন্ট পড়েন তখন মনে হয় একসাথে অনেকজন মিলে শুনছি। আচ্ছা, লাইভ ছাড়া কমেন্ট পড়া ছাড়া ভূতবেলা জমেই না, তাই না? অসাধারণ একটা কথা লিখেছিলেন আমাদেরকে। পাপ্পু ভাই, আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করবো এখন থেকে আপনাদের কথাবার্তাগুলো পড়ার জন্য। আবার অনেকেই দেখা যায় যে বেশি কমেন্ট পড়লে অতিথির ঘটনায় একটু সংক্ষিপ্ত হয়ে যায়, এই জন্য আসলে কমেন্ট কম পড়া হয়। লিখেছিলেন আমাদেরকে রফিয়াদ আহমেদ রাদ, উনি লিখেছিলেন যে আমাদেরকে সামিউল ভাইয়ের গল্পটা অনেক ভয়ঙ্কর। রাত লিখেছিলেন আমাদেরকে, উনি একটা মেইল পাঠিয়েছিলেন, সেটা পেয়েছি কিনা জানতে চেয়েছেন। তারপর লিখেছিলেন আমাদেরকে এমডি আবির, উনি আমাদের নতুন বন্ধু, অনেকদিন আগে শুনতেন ভূতবেলা, এখন ঢোলভাঙ্গা থেকে শুনছেন উনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আবির লিখেছিলেন আমাদেরকে তাফহিমুল ইসলাম সিয়াম, উনি একজনকে ট্যাগ করেছেন, দুজনের জন্য শুভকামনা। জিহাদ সরকার লিখেছিলেন যে আচ্ছা, ওনার প্রথম কমেন্ট এটা লিখেছিলেন আমাদেরকে সামিউল ইসলাম। আচ্ছা, ওকে ফাইন। রাজু আহমেদ লিখেছিলেন আমাদেরকে কাজীর মোড় থেকে। সেই সাথে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন মিরাজ ভাইয়া। অনেক দেরিতে যুক্ত হলাম, ঘটনাগুলো মিস হয়ে গেল। আপনি ছিলেন আমাদের সাথে, আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। আলমগীর আহমেদ ছিলেন আমাদের সাথে। লিখেছিলেন মিস্টার মোল্লা, আজকের অনুষ্ঠানটা খুব সুন্দর লাগছে, উনি বোনারপাড়া থেকে দেখছেন আমাদেরকে। ইলিয়াস শেখ ছিলেন ভাইয়া, আমাদের এলাকার ঘটনা এটা। জামিউল ইসলাম ছিলেন আমাদের সাথে কাজীর মোড় থেকে। পাপ্পু শেখ ভাই লিখেছিলেন ওনার উপস্থাপনা অনেক ভালো ছিল, গা শিউরে ওঠার মতো ঘটনা ছিল এটা। পাপ্পু ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন আরও অনেকেই। আচ্ছা, যাই হোক, আমি আসলে আর কথা বাড়াতে চাই না, যেহেতু আমাদের স্টুডিওতে আছেন লাদেন ভাই, তার কাছে শুনবো আরেকটি ঘটনা। তো লাদেন ভাই, আমরা আপনার থেকে কোন ঘটনা শুনবো আজকে? এখন যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটা আর কি। জি। আমার খালাতো ভাই হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় হচ্ছে ডিপ্লোমা করার জন্য ওই কলেজে আর কি চান্স পায় আর কি। জি। তো নতুন, আচ্ছা, নতুন তো ওখানে গেছে, যাওয়ার পরে গাইবান্ধা থেকে তো ওখানে পড়াশোনা করা তো সম্ভব না, রাইট, যার কারণে ওখানে থাকতে হবে কোথাও একটা। তারপরে একই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে একই ডিপার্টমেন্টে মানে নতুন জায়গায় গেলে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়। তো একই ডিপার্টমেন্টে ওর একটা বন্ধু ছিল বলতে ওখানে বন্ধু হয়েছে আর কি। আচ্ছা। ওর বাড়ি হচ্ছে চট্টগ্রামে। তো যে ভাই কেমন আছেন, কোন ডিপার্টমেন্ট, কথাবার্তা হওয়ার পরে মানে খুবই একটা ভালো সম্পর্ক হয় ওর সঙ্গে।
তো ওর সঙ্গে ঘটনাটা ঘটায় আর কি। জি, আমরা শুনবো। তো মানে কলেজের যে মানে থাকা লাগবে তো ওখান থেকে, হ্যাঁ, তারপরে ওরা কি করলো, ওরা কলেজ ক্যাম্পাস ছাড়া বাইরে ছাত্রাবাসায় আর কি থাকবে। আচ্ছা, এইরকম একটা প্ল্যান করলো। তো ওরা হচ্ছে ছিল 4 তলায়। আচ্ছা, তো ওরা ওই 2 জন এক রুম নিছে আর কি, আচ্ছা, মানে অল্প টাকার মধ্যেই আর কি একটা রুম নিছে। ওরা 2 জনে শুধু ওখানে থাকবে। আচ্ছা, তো মানে ফার্স্ট যে ডেটা হয় আর কি, আচ্ছা, মানে সবকিছু আর কি একটা থাকার পরিবেশে কি কি লাগে আসবাবপত্র থেকে শুরু করে জি, পড়াশোনার বই, পুস্তক, বই যত কিছু আছে সবকিছু নিয়ে গেছে আর কি। নিয়ে যাওয়ার পর 2 জনে তো ওখানে এখন নতুন মানুষ, 2 জনে থাকবে, একটাই বেড। আচ্ছা, মানে 2 জনে এক বেডেই থাকবে আর কি। তো ওরা ওখানে মানে লাইট অফ করছে। আচ্ছা, ঠান্ডা দিন ছিল, শীতল আবহাওয়া। তো ওরা লাইট অফ করে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, আচ্ছা, এর মধ্যেই মানে অটোমেটিকলি ফ্যানটা ঘুরতেছে। মানে ওরা অনুভব করতে পারতেছে যে ফ্যানটা ঘুরতেছে। তারপরে এখন 2 জনে আলোচনা করতেছে, কিরে নামটা হাইড করতেছি। জি, তো বলতেছে যে ফ্যানটা ঘুরতেছে, দেখতো কিছু বুঝিস নাকি? হ্যাঁ, শব্দ হয় ফ্যানের, ফ্যান ঘুরতেছে, এইরকম একটা অবস্থা। আচ্ছা, তারপরে লাইট জ্বালালো। জ্বালানোর পরে দেখতেছে যে আসলে সমস্যাটা কি। লাইট মানে জ্বালানোর সাথে সাথে বোঝা যায় যে ওই ধরনের কোনো কিছু নাই ওখানে। জি, মানে ফ্যানটা যে ঘুরন্ত অবস্থায় আছে ওই ধরনের কোনো কিছু দেখা যায় না। আচ্ছা, তো ওরা ওই দিন কষ্ট করেই আর কি চিন্তা ভাবনা অনেক কিছু করার পরে মুসলমান মানুষ 2 জনেই, হ্যাঁ, আয়াতুল কুরসি আছে, এই ধরনের দোয়া পড়ে এরা ঘুমাইলো। এখন ঘুমানোর পরে ফজরে উঠছে, নামাজ পড়ছে। পড়ার পরে ওরা মানে আর কি খবরটা নেবে যে আসলে আচ্ছা, এই রুমটার সম্পর্কে যে আসলে কি, মানে এইরকম হলো কেন। মানে হঠাৎ করে আমি যদি কোথাও যাই, যাওয়ার পরে দেখি এইরকম অলৌকিক কোনো ঘটনা, আমি ফ্যানের সুইচ দেই নেই, তারপরও ফ্যান ঘুরতেছে, এরকম একটা অনুভব, বাতাস মনে হয় শরীরে লাগতেছে, এমন একটা পরিবেশ। তারপরে ওখানকার স্থানীয়, আচ্ছা, ছাত্রাবাসের সাইডে স্থানীয় লোকজন তো থাকেই। জি, তো মানে কথাবার্তা বলতে বলতে ওই কথা চলে আসছে যে আসলে এখানে এইরকম ঘটনাটা কেন হয়, কেন হলো। তখন ওই জায়গার একজন লোক ছিল, উনি মুরব্বী মানুষ। আচ্ছা, উনি, ওনারও বাসা আছে, উনি হচ্ছে ওই ভাড়া দেয়। আচ্ছা, তারপরে ওনারটাই শুনলো যে আসলে ঘটনাটা কি। তো উনি এখন বলতেছে যে আসলে তোমরা তো ছোট মানুষ, এত কিছু তো বলা যায় না, তারপরেও বলি। তো ওখানে হচ্ছে এক ছেলে ছিল। আচ্ছা, ছেলে ছিল, ওর বাসাটা জানি না আমি অতটা, বা ওইভাবে আমাকে বলাও হয়নি যে ওখানে একটা ছেলে ছিল। তো ওর একটা প্রেম ঘটিত কোনো একটা ব্যাপার ছিল। জি, এক মেয়েকে প্রচন্ড ভালোবাসতো। হ্যাঁ, তো এক পর্যায়ে মানে ফ্যামিলি মেম্বার জানাজানি হয়। জি, জানাজানি হওয়ার পরে মেয়ের ফ্যামিলি থেকে জানার পরে মেয়েকে, মানে এর ভিতরে কিন্তু অনেক কিছু হয়ে গেছে ভিতরে, মাঝখানটা যে সময়টা, জি, অনেক কিছু হয়ে যাওয়ার পরে ওই মেয়েকে মানে মনের বিরুদ্ধে আর কি অন্য জায়গা বিয়ে দিয়ে দেয়। তারপরে এই ছেলেটা 2-3 দিন খোঁজে পায় নাই যে আসলে ফোন ধরতেছে না, কোনো সমস্যা হলো কি না। তখন আরো আরেক ফ্রেন্ড থেকে শুনে যে ওর নাকি বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো এখন সে ওই কষ্টটা নিতে পারে নাই, মানে ওই হচ্ছে ফ্যানেতে মানে ফাঁস দিয়ে দিছে একবারে। আচ্ছা, আচ্ছা, আত্মহত্যা করেছে ওখানে। হ্যাঁ, আত্মহত্যা করছে। আচ্ছা,
তো ওখানের পর ওই রুমটাতে সচরাচর কেউ থাকে না, তো মানে যারাই থাকে আর কি ওই ধরনের সমস্যা দেখা দেয়। আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন যে মানে ভেতর ওই রুমটাই মানে অন্যরকম একটা পরিবেশ। তারপরে ওই চ্যাংলার এগুলা কথাবার্তা শুনিয়ে ভয়তে আর যায় না, ওর ভয়তে জ্বর চলে আসছে। আচ্ছা আচ্ছা। তো ওখানে মসজিদ ছিল নাকি সাইডে। আচ্ছা। তারপরে ওই হুজুরকে নিয়ে আসছে ওখানে, আনার পরে তারপরে পানি পড়া দিছিল। আচ্ছা। তারপরে আমাকেও বলছিল যে আমাদের এলাকায় কাজির বাজার নামে একটা জায়গা আছে, ওখানে কিন্তু হ্যাঁ কাঞ্জির পানি নামে একটা পানি আছে, তো ওই পানিটা নাকি খাওয়ালে মানে পাক পবিত্র অবস্থা আর কি, বাহিরে কোনো জিনিস ছুতে পারে না। আচ্ছা। কেউ যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করে বা অন্য কিছু যদি আসর টাসর থাকে ওই পানিটা ছিটায় এবং খায়। আচ্ছা, কিসের পানি ওটা? কাঞ্জির পানি। এটা কাঞ্জির পানি কাজির বাজারে আছে, এখনো আছে। আচ্ছা, এটা কোন সাইডে? কাজির বাজারে হচ্ছে যাওয়ার আগেই কিন্তু একটা মাঠ পড়ে, আচ্ছা, নামাজ একটা মসজিদও আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ। তো ওই ঈদগাহ মাঠ, হ্যাঁ ঈদগাহ মাঠ আছে ওই মাঠের একদম আমাদের গাইবান্ধা থেকে এখান থেকে যদি সোজা যাই তাহলে একদম হাটের ডান পাশে পশ্চিম দিকে রাস্তাটা আছে, কাঁচা রাস্তা একটা গেছে, কাঁচা। আচ্ছা আচ্ছা। তো ওনার বাড়িতে গিয়ে আমি পানি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার একজনকে দিয়ে পাঠাই দিলাম, আমার খালুর ওখানে গেছে যে এই অবস্থা। জি জি জি। তারপরে নিয়ে যাও ওগুলা খাওয়াইছে, তার বাসা চেঞ্জ করছে, চেঞ্জ করার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন না? আচ্ছা আচ্ছা। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ লাদেন আপনাকে। আপনি বলছিলেন আপনার কাছে আরও একটি ঘটনা আছে ছোট, যে আমরা সেটি শুনবো, যেহেতু সময় অনেক কম, আমাদের হাতে মোটামুটি 12 মিনিটের মতো টাইম আছে। তো আমরা ঘটনায় আপনি একটু ফ্রি হন, আমরা দেখছি কে কে আমাদের সাথে আছেন। লিখেছিলেন আমাদেরকে আউসাফ সাইহান আন্নান ছিলেন, উনি লিখেছেন ভাই হ্যালো। লিখেছিলেন আমাদেরকে রাজু আহমেদ, অনেক সুন্দর একটা বাস্তব ঘটনা এটা। লিখেছিলেন জামিউল ইসলাম, উনি কাজীর মোড় থেকে শুনছেন, অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আগামী বৃহস্পতিবারের অপেক্ষায় থাকবো, আলমগীর ভাই লিখেছিলেন আমাদেরকে। আমাদের সাথে মিরাজ ছিলেন, সেই সাথে দেখতে পাচ্ছি লিখেছিলেন আপনার রাতুল ভাই আপনার কণ্ঠে ভূতবেলা বেস্ট। আচ্ছা তাই, শুধুমাত্র যদি মানে রাতুল ভাইকে দিয়ে ভূতবেলা 2 ঘন্টা চালাতে চান, এটা তাহলে রাতুল ভাইয়ের উপর অত্যাচার হয়ে যাবে না? আচ্ছা, আপনারা বেশি বেশি ঘটনা লিখে পাঠান, তাহলে আমি একটা এপিসোড চেষ্টা করব পুরোটাই ইমেল দিয়ে করার। লিখেছেন পাপ্পু ভাই, যে আজকের ওনার ঘটনা বলার ধরন অনেক সুন্দর, গা শিউরে উঠলো। অনেক অনেক ধন্যবাদ পাপ্পু ভাই চমৎকার একটা মন্তব্য করার জন্য। লিখেছিলেন আমাদেরকে শাহরুল ইসলাম, উনিও অনেক ভয় পেয়েছেন। রোজ লিখেছেন যে আচ্ছা ওকে ফাইন। যাই হোক, আমরা চলে যেতেছি আবারও লাদেন ভাইয়ের কাছে। লাদেন ভাই, আমরা আপনার কাছে কোন ঘটনা শুনবো? যেহেতু সময় অনেক কম, আমরা একটু অল্প কথাই শুনি। জি। আমার মানে সিনিয়র পার্সন একজন, জি ওনারা 3 ফ্রেন্ড, মানে আমার সাথে বন্ধুত্বের মতোই সম্পর্ক আর কি, খুবই ক্লোজ। হ্যাঁ। আচ্ছা। তো ওনার হচ্ছে প্রেম বিষয় ঘটনা। আচ্ছা জি, শুনবো আমরা। হ্যাঁ, তো মানে উনি বলছে আর কি, ঘটনা ঘটার প্রায় 1.5 বছর পরে আমাকে বলছে। আচ্ছা আচ্ছা, ওকে, শুনবো আমরা। তো এক কবিরাজের কাছে গেছে, বলছে যে তাবিজ পোতা লাগবে, সবকিছু খুলি বলছে যে আসলে বিষয়টা এইরকম অবস্থা। তো বলছে যে তাবিজ পোতা লাগবে, কোথায় পোতা লাগবে? বলছে যে হয় কবরস্থান, না হয় হচ্ছে শ্মশান ঘাটে। ঠিক আছে, তো মানে তার তো জীবন মরণ একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, যে আমার এই মেয়ে চাই তো চাই, তাকে হারানো যাবে। হ্যাঁ জি জি, ওকে। তারপরে তাবিজ করে দিছে। 3 বন্ধু ছিল, ওই যে আগে যে 80 গাড়িগুলো ছিল, সেই 80 গাড়ি নিয়ে ওরা চলে গেছে হচ্ছে তুলসী ঘাট আছে না এই সামনেই। জি আচ্ছা। তো ওখানে তুলসী ঘাট যাওয়ার আগেই হাতের ডান পাশে একটা কিন্তু শ্মশান আছে ওখানে। আচ্ছা, ব্রিজের পাশে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। তো মানে প্রায় 1:30টা হবে এইরকম। ওরা যাওয়ার পরে গাড়িটা রাস্তায় রাখছে, একজনকে রাখে। আচ্ছা আচ্ছা, রাখার পরে 2 জন মানে একদম বলছে যে উলঙ্গ পোশাকে যাইতে হবে, মানে কোনো বস্ত্র শরীরে রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, জি। তারপর এগুলো সবকিছু খুলে রাখার পর ওকে দিছে,
দেওয়ার পরে এখন এরা সামনের দিকে চলে গেছে। যাওয়ার পরে মানে শ্মশান ঘাটে যে যাবে, যাওয়ার আগে কোনো কিচ্ছু হয় নাই। আচ্ছা আচ্ছা। শ্মশান ঘাটে গেছে, ওর এরিয়ার ভিতরে গেছে, যাওয়ার পরে তাবিজটা বের করছে, এখন আর কি গাড়বে, মাটিতে পুঁতবে আর কি, যেটাকে আমি বলি। যেই মনে করেন যে বার করে মাটি অল্প একটু খুঁড়ছে, এতটুকু একটু চাকুর মতো নিয়ে গেছিল, এরকম দিয়ে মাটিতে পুঁতে দেবে আর কি। যেই চাকুটা গাড়ছে, আর ওই পাশে একটা টিনের ঘর আছে। আচ্ছা। মনে হয় যে ওখানে তুফান শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। মানে বলার বাহিরে, চিল্লা চিল্লি, কান্দাকাটি, অনেক কিছু। আচ্ছা আচ্ছা। মানে বলার বাহিরে, মানে পরিবেশটা তো আগ পর্যন্ত অনেক স্বাভাবিক ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে হঠাৎ করে এইরকম কবিরাজা গেছে নাকি আগে বলছে যে এইরকম অনেক কিছু কিন্তু ঘটবে, ভয় পাওয়া চলবে না, ভয় পেলে কিন্তু সমস্যা আছে। জি জি। তো এদের তো মনে করেন যে দরকার হলো মেয়ে। হ্যাঁ। এখন জীবনে কি আছে থাক, ওগুলা দেখার টাইম নেই। আমার ওখানে যাইতেই হবে, আমাকে তাবিজটা গাড়তেই হবে ওখানে। জি। তো গেছে, তাবিজও দিছে একটা হাতে আগে, যাতে কোনো ক্ষতি না করতে পারে। তারপরে যাওয়ার পরে গাড়ছে, গাড়ানো যেই গাড়ছে, মানে ওখানে বাতাস, প্রচুর পরিমাণে বাতাস। আচ্ছা আচ্ছা। মনে হচ্ছে সবকিছু ভাঙ্গে চুরে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। জি। চিল্লা চিল্লি, মনে হচ্ছে যে কোনো একটা কোলাহল জায়গায় জি জি কান্দাকাটি করতেছে, এইরকম একটা অবস্থা। তারপরে গাড়ছে, গাড়ার পরে আবার ফির সামনের দিকে, মানে ওখান থেকে ঘুরে চলে আসবে, রাস্তায় আসবে। ওইটা কিন্তু কাঁচা রাস্তা, ঢাকার থেকে ওইটা কাঁচা রাস্তা। আচ্ছা। ওই শ্মশানঘাট থেকে এখন রাস্তায় উঠবে, যেখানে ওই যে আরেকজন রাখি গেছে। জি জি। তো ওই অবস্থায়, ওই লুঙ্গ অবস্থায় ওখানে আসতেই পিছন থেকে দেখতেছে, শোন, এটা তুলে নিয়ে যা। আচ্ছা। এটা তুলে নিয়ে যা, নাতে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জি। তারপরে ওরার মতো চলে আসছে। আসানোর পরে সবকিছু বস্তর পড়ছে, পড়ার পরে এখন হুন্ডাটা আর স্টার্ট হয় না। জি। স্টার্ট হয়ে নাই শেষ পর্যন্ত। না হওয়ার পরে অনেক জায়গায় হাঁটিয়ে আসছে, প্রায় হাফ কিলোর মতো বালুয়ার দিকে। জি। হাঁটিয়ে আসার পরে ওই দিকে কিছুক্ষণ পরে বলে, দেখি আরেকবার টেস্ট করে দেখি যে আসলে ধরে নাকি স্টার্ট নেয় নাকি। তারপরে স্টার্ট নেওয়ার পরে গাড়ির 3 জনে চলে আসলো আবার। আচ্ছা। আসার পরে বালুয়া থেকে পার হবে, পার হওয়ার পরে ওখানে একটা কি যেন গাছটা, যাই হোক ওখানে একটা বড় গাছ আছে সামনের দিকে, মানে জলমোর পার হয়েই। তো ওই গাছের নিচে একটা কুকুর, মনে হয় আমাকে বলতেছে মিনিমাম 2 হাত জিবাটা হবে। জি। সর্বনিম্ন 2 হাত, মানে জিবাটা বের করে আছে একদম মাটি পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো লাইটে দেখতেছি, কিন্তু 3 জনেই দেখতেছি আসলে যেটা কি দেখতেছি কুকুর। জি। তারপরে গাড়ি থেকে নামছে, নামিয়া তারপরে এরা ঘাসরা ছেলে পেলে এগুলো খারাপ, মনে করেন যে চেন খুলে প্রস্রাব করে দিছে। আচ্ছা আচ্ছা। প্রস্রাব করে দেওয়ার পরেই ওটা আর নাই। আচ্ছা আচ্ছা। জি। তারপরে আবার হুন্ডা স্টার্ট দেয়, স্টার্ট আর নেয় না। আচ্ছা। তারপরে ওই অবস্থায় ঠেলে বাড়িতে নিয়ে চলে আসছে। আচ্ছা আচ্ছা। এটা আর কি নিজের সাথে তাদের ঘটা, যেটা আমাকে শেয়ার করছিল, এটা বললাম। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার দুটি ঘটনাই অনেক সুন্দর ছিল। আপনি প্রথম যে স্টোরিটি শেয়ার করেছেন, একদম অনুষ্ঠানের মেইলটি শেয়ার করার পর যখন আমি আপনাকে প্রথম এখানে হোয়াটসঅ্যাপে নিয়েছিলাম, সেই ঘটনাটি, এবং আজকে আপনি যতগুলো ঘটনা শেয়ার করেন, সেই সাথে আজকে আমাদের স্টুডিওতে যারা অতিথি ছিলেন, সামিউল ভাই, কাউসার ভাই, তাদের ঘটনাগুলো অসাধারণ ছিল। আমি শেষ মুহূর্তে দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে। ছিলেন আমাদের সাথে রোজ, লিখেছিলেন আমাদেরকে রাজু আহমেদ, ছিলেন আমাদের সাথে আউসাফ সাইহান আন্নান ছিলেন, আমাদের সাথে আশিকুর রহমান ছিলেন, নয়ন সরকার ছিলেন, শাহরুল ইসলাম ভাই লিখেছিলেন যে অসাধারণ হয়েছে, ভাইয়ের কাছে আরও একটা ঘটনা শুনতে চাচ্ছেন ওনারা। যেহেতু আমরা অন্য কোনো দিন তার কাছে ঘটনা শুনবো, বাট আজকে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আর কি, চলে আছি না। তো আজকের ঘটনাগুলো আপনাদের কার কাছে কেমন লাগলো আমাদেরকে এখনও জানাতে পারেন। শাহিন মিয়া লিখেছিলেন আমাদেরকে আলমগীর আহমেদ শেষ পর্যন্ত। আচ্ছা,
কিছুক্ষণ আগে দেখলাম জাহিদ হাসান ভাই লিখেছিলেন আমাদেরকে, ভাই কেমন আছেন, শুনছি সৌদি আরবিয়া থেকে, ভূতবেলা শুনলে অনেক ভয় লাগে, অনেক দূর থেকে আমাদেরকে শুনছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। যারা দেশ এবং দেশের বাইরে থেকে শুনছেন প্রত্যেকের জন্য। বিপুল ছিলেন আমাদের সাথে, বিপুল মিয়া, ভাইয়া গোরস্থান থেকে আপনাদের ভূতবেলা দেখছি। আচ্ছা আচ্ছা, আমার সাহসটা দেখেছেন, আচ্ছা দেখতে পাচ্ছি না, শুধু আপনার কমেন্টই পড়তে পারলাম। লিখেছিলেন আমাদেরকে পাপ্পু শেখ ভাই আবারও। যাই হোক, আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের সাথে ছিলেন। তো আজকের ঘটনা আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন। আর আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhut.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, bhut.sarabel@gmail.com। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের স্টুডিওতে এসে সরাসরি আপনার সাথে ঘটে যাওয়া অথবা আপনার জানার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আবারও বলছি 01713484465। আর যেহেতু আমরা শুধুমাত্র প্রোগ্রাম চলাকালীন আপনাদের ফোন কল নিয়ে থাকি, আপনারা আমাদেরকে এছাড়া আরেকটি অপশন রয়েছে, আপনি রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে কিন্তু আপনার ফোন নম্বরটি লিখে পাঠিয়ে দিতে পারেন। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। আজকের অনুষ্ঠানটি আমার কাছে স্পেশালি ভালো লেগেছে। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের অতিথি যারা ছিলেন, লাদেন ভাই এবং সামিউল ভাই এবং সেই সাথে কাউসার ভাই এবং আরও কিছু মানুষ আছেন যাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। ক্যামেরার ওপাশে আছেন শাহাদুল এবং কৃষ্ণকমল দাদা, এবং সর্বোপরি যাদের জন্য এই আয়োজনটা, আমাদের রেডিও সারাবেলার সকল শ্রোতা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাপোর্ট চাই অনেক বেশি বেশি, কারণ আপনারা আমাদের সাথে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আপনাদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা সংগ্রহ করে আপনাদের মাঝে প্রচার করতে পারবো। তো যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভালোবাসা নিয়েই প্রতি বৃহস্পতিবার ফিরে আসি এবং আপনাদের ভালোবাসা নিয়েই ফিরতে চাই আগামী বৃহস্পতিবার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর এই পুরো আয়োজন জুড়ে আমি রাতুল ছিলাম আপনাদের।